হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গুণগত রসায়নের সেকেন্ড লেকচারে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আশা করি আমিও সুস্থ আছি আসলে। তো আমি একবার চেক করে দেখি আসলে সব ঠিকঠাক মতো আছে কিনা। এরপরই হচ্ছে আমরা শুরু করে দিচ্ছি, কেমন? হ্যাঁ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আমার এন্ড থেকে সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা কিন্তু গতকালকে তোমার কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল পড়াই ফেলছি। আর এরপরে তোমার হচ্ছে যে আজকে আমরা বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য থেকে শুরু করবো। প্রথম স্বীকার্য কিন্তু আমরা অলরেডি লাস্ট ক্লাসে পড়ে আসছি। আমি আশা করতেছি প্রথম স্বীকার্যটা তোমরা সবাই পড়ে আসছো, কেমন? প্রথম স্বীকার্য পর্যন্ত। আচ্ছা, তো একজন প্রশ্ন করছো যে ভাই রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা ছিল, সেটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল একটা পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দিতে পারে না। হ্যাঁ, আসলেই পারে না। কারণ শক্তি স্তর সম্পর্কে ধারণা দিতে পারে না, বর্ণালী সম্পর্কে ধারণা দিতে পারে না, আরো অনেক কিছু আছে। এই জন্যই বলতেছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু তোমার হচ্ছে আমাদের সে একটা পরমাণু ত্রিমাত্রিক বিন্যাস সম্পর্কে ধারণা দিতে পারে না। আজকে আমরা অনেক ইন্টারেস্টিং পড়াশোনা করব, তোমার অনেক ম্যাথমেটিক্যাল জিনিস আমরা দেখবো। সো আস্তে আস্তে চলো আমরা শুরু করার চেষ্টা করি, কেমন? আমরা চলো শুরু করে দিয়ে আসো। তো চলো আমরা তাহলে শুরু করি। প্রথম কথা, আমরা কিন্তু লাস্ট ক্লাসে ওই যে প্রথম স্বীকার্যটা দেখছিলাম, আমি একটু তোমাকে জাস্ট মনে করাই দিই, পরে হচ্ছে আমি দ্বিতীয় স্বীকার্য থেকে তোমাকে পড়াই দিব। দেখো, প্রথম স্বীকার্যের আমরা নাম কি বলছিলাম? প্রথম স্বীকার্যের আমরা নাম বলছিলাম শক্তি স্তর বিষয়ক মতবাদ। এই স্বীকার্যে কি বলা হচ্ছিল বলো তো? এই স্বীকার্যে বলা হচ্ছিল, যদি তুমি এখানে একটা নিউক্লিয়াস বিবেচনা করো, যদি তুমি এই জায়গায় একটা নিউক্লিয়াস বিবেচনা করো, যদি তুমি এই জায়গায় একটা নিউক্লিয়াস বিবেচনা করো, যদি এটা তুমি একটা নিউক্লিয়াস বিবেচনা করো, তাহলে এই নিউক্লিয়াসের চারদিকে কি থাকবে? বৃত্তাকার কিছু কক্ষপথ থাকবে। এই নিউক্লিয়াসের চারদিকে তোমার বৃত্তাকার কিছু কক্ষপথ থাকবে। যে কক্ষপথগুলোতে কে রোটেশন করবে বলো তো? ইলেকট্রনগুলো তোমার হচ্ছে রোটেশন করবে, ঠিক আছে? যেগুলোকে আমরা শক্তি স্তর বলছিলাম। খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমার প্রথম প্রথম স্বীকার্যটা ছিল। যে প্রথম স্বীকার্য কি বলতেছিল, যে নিউক্লিয়াস যদি এটা হয়, তাহলে এখানে কি থাকবে? নিউক্লিয়াসের চারপাশেগুলো কিন্তু ইলেকট্রনগুলা বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। এবং এগুলোকে শক্তি স্তর বলা হয়েছে। এগুলোকে কি বলা হয়েছে? এগুলোকে শক্তি স্তর বলা হয়েছে। আমরা বলে আসছিলাম, আমাদের এখানে দেখো মনে পড়ে কিনা, গতকালকে আমি বলছিলাম তোমাদেরকে যে আমাদের এই জিনিসটাকে আমরা বলতাম প্রথম শক্তি স্তর। এই জিনিসটাকে আমরা বলতাম প্রথম শক্তি স্তর, যার শক্তির পরিমাণ ছিল E1 পরিমাণ। তারপর আমরা এটাকে বলছি তোমার কাছে এখানে দ্বিতীয় শক্তি স্তর। এরকম করে কিন্তু বাড়তে থাকবে জিনিসটা, তাই না? এরকম করে কিন্তু কি থাকবে? বাড়তে থাকবে। তো দ্বিতীয় শক্তি স্তরে শক্তির পরিমাণ কত হয়ে থাকে বলো তো? শক্তির পরিমাণ হয়ে থাকে তোমার কাছে এখানে E2। এই জিনিসগুলো আমরা তোমার এখানে বলে আসছিলাম। দেখো লাস্ট ক্লাসে এই জিনিসগুলো তোমার কাছে মনে আছে কিনা। এটাই কিন্তু আমাদের ছিল প্রথম স্বীকার্য। প্রথম স্বীকার্য সবাই পড়ছি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লেকচার শিটটা আমি দিয়ে দিছি এই যে ইয়াতে, এই পোস্টেই ছিল তো লেকচার শিটটা। এফবিতে তো লাইভ হচ্ছে, ফেসবুকে তো লাইভ হচ্ছে। এই যে ফেসবুকে তো লাইভ হচ্ছে। ওকে, ফেসবুকে কিন্তু লাইভ হচ্ছে। ওকে, স্বীকার্য ওয়ান পর্যন্ত সবাই বুঝা গেছে জিনিসটা? আবার সবাই কি পড়ে আসছো স্বীকার্য ওয়ানটা? স্বীকার্য ওয়ানটা কি সবাই পড়ে আসছো? স্বীকার্য ওয়ানটা কি সবাই পড়ে আসছো? আমরা তাহলে স্বীকার্য টু থেকে শুরু করতে পারবো। ওকে, তাহলে আমরা চলো তাহলে স্বীকার্য টু থেকে স্টার্ট করি, আসো। স্বীকার্য টু তোমাকে কি বলছে আমি তোমাকে একটু করে বলি। আমি আগে এখানে লেখাটা একটু পরে পড়াচ্ছি, আমি তোমাকে আগে চলো কনসেপ্টটা বুঝাই দিই। স্বীকার্য টু বলতেছে, নিউক্লিয়াস তো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আবিষ্কার হয়ে গেছে। যে ধরো এটা তোমার যদি নিউক্লিয়াস হয়, তাহলে আমাদের কাছে এখানে প্রথম কক্ষপথ কোনটা হবে? ধরো প্রথম কক্ষপথ হচ্ছে আমাদের এটা। তারপর দ্বিতীয় কক্ষপথ কোনটা হবে? দ্বিতীয় কক্ষপথ ধরো আমাদের এটা। এটা ধরা যাক হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। ধরা যাক তৃতীয় কক্ষপথ থাকতে পারি, এরকম কক্ষপথ ইনফিনিটি সংখ্যক হইতে পারে। ওকে, তাই এখন এই দ্বিতীয় স্বীকার্য তোমাকে বলে, ধরো তোমার যদি এই যে এখানে প্রথম কক্ষপথে যদি একটি ইলেকট্রন থাকে, তাহলে তার কৌণিক ভরবেগ হবে, তাহলে তার কৌণিক ভরবেগ হবে, কৌণিক ভরবেগ হবে h/2 তার কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত হবে? কৌণিক ভরবেগ এটা ইকুয়াল টু হবে কত বলো তো? টোয়াইস পাই। তাহলে কোন একটি ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে থাকে, তাহলে তার কৌণিক ভরবেগ হবে h/2 সেই ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে থাকতো, তাহলে তার কৌণিক ভরবেগ হইতো 2 × h/2 আমি বুঝাই দিচ্ছি, টেনশন নিও না, আমি বুঝাই দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের পরিমাপ হইতো তোমার এত। আর ইলেকট্রনটা যদি তোমার কাছে এখানে তৃতীয় শক্তি স্তরে থাকে, তাহলে তার কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে, তাহলে তার কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে 3 × h/2 তাহলে তার কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে তোমার কাছে এত। কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত হবে?
ইকুয়াল টু হবে 3, যদি প্রথম শক্তি স্তরে থাকে তাহলে হবে এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই, যেটাকে আমরা 1 ইন্টু এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই বলতে পারি। দ্বিতীয় শক্তি স্তরে থাকলে সেটা হবে 2 ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 পাই। তৃতীয় শক্তি স্তরে থাকলে 3 ইন্টু এইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে আমরা ইন জেনারেল ওয়েতে কী বলতে পারি, যদি এনতম শক্তি স্তরে কোনো একটি ইলেকট্রন অবস্থান করে তাহলে তার কৌণিক ভরবেগ ইকুয়াল টু কত হবে, NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। এটাই হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। যে দ্বিতীয় স্বীকার্য আমি তোমাকে যদি এখানে ইন জেনারেল করে লিখে দিই, এখানে আসো, ইন জেনারেল যদি আমি লিখে দিই তাহলে আমি লিখবো এখানে এনতম শক্তি স্তরে, এই যে আমরা লিখবো এখানে এনতম শক্তি স্তরে অবস্থানরত এনতম শক্তি স্তরে অবস্থানরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু হবে তোমার কাছে এখানে আমাদের কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। কত হবে বলো তো, NH ডিভাইডেড বাই কত হবে, টোয়াইস পাই হবে। NH ডিভাইডেড বাই হবে টোয়াইস পাই, যেখানে n দ্বারা কি বোঝাচ্ছে, এখানে n দ্বারা বোঝানো হচ্ছে শক্তি স্তরের সংখ্যা। তো প্রথম শক্তি স্তর হইলে n ইকুয়াল টু 1 হবে, দ্বিতীয় শক্তি স্তর হইলে n ইকুয়াল টু 2 হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে দেখো, এটাই হচ্ছে আমার এখানে বলতেছে যে কোনো একটি স্থায়ী কক্ষপথে ইলেকট্রন যখন আবর্তন করে তখন তার মোট কৌণিক ভরবেগ হবে H বাই টোয়াইস পাইয়ের পূর্ণ সংখ্যার গুণিতক। পূর্ণ সংখ্যার গুণিতক বলতে কি বোঝাচ্ছে, যে প্রথম কক্ষপথ হইলে 1 ইন্টু H বাই টোয়াইস পাই হবে, দ্বিতীয় কক্ষপথ হলে সেই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে 2 ইন্টু H ডিভাইডেড বাই টোয়াইস পাই, তৃতীয় কক্ষপথ হলে 3 ইন্টু H ডিভাইডেড বাই টোয়াইস পাই। এখন দেখো তো 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যা না, তাহলে এই জন্য বলা হয় যে কোনো একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে H ডিভাইডেড বাই টোয়াইস পাই যেটা আছে, H ডিভাইডেড বাই টোয়াইস পাই যেটা আছে সেটার একটা পূর্ণ সংখ্যার গুণিতক। যেমন এই পূর্ণ সংখ্যাটা আসলে কোনটা, পূর্ণ সংখ্যা আসলে n হয়ে থাকে, যেখানে n দ্বারা কি বোঝাচ্ছে, n দ্বারা বোঝাচ্ছে শক্তি স্তর নাম্বার। তাহলে n দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এই nটা দ্বারা কি বোঝায়, n দ্বারা বোঝায় শক্তি স্তর নাম্বার, মানে কত নাম্বার শক্তি স্তর নম্বর। যেমন আমি তোমাকে যদি এখানে লিখে দিই, তুমি যদি এখানে কি করো, যদি এখানে তুমি প্রথম শক্তি স্তরকে নাও, তাহলে তোমার সেই ক্ষেত্রে n ইকুয়াল টু হবে 1, প্রথম শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু হবে 1। তুমি যদি এখানে দ্বিতীয় শক্তি স্তরকে নাও তাহলে সেই ক্ষেত্রে n ইকুয়াল টু কত হবে, 2 হবে। তুমি যদি তৃতীয় শক্তি স্তরকে নাও তাহলে তোমার কাছে n ইকুয়াল টু কত হবে, 3 হবে। বলো তো আমরা যদি এখানে পঞ্চম শক্তি স্তরকে নিই তাহলে আমার n ইকুয়াল টু কত হয়, পঞ্চম শক্তি স্তরকে নিলে n ইকুয়াল টু কত হবে, পঞ্চম শক্তি স্তরকে নিলে n ইকুয়াল টু কত হবে, পঞ্চম শক্তি স্তরকে নিলে n ইকুয়াল টু হবে 5। এই তো সবাই পারছো, যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু দেখিও, আমি আরেকবার বলতেছি, টেনশন নিও না। মানে এখানে আমরা বলতেছি কি, আমাকে প্রথম স্বীকার্যটা তোমরা সবাই বুঝতে পারছো, যে প্রথম স্বীকার্যতে কি বলছে, প্রথম স্বীকার্যতে বলতেছে তোমার এখানে যে আমাদের যে ইলেকট্রনটা যে তোমার হচ্ছে কি করবে, নির্দিষ্ট কিছু নিউক্লিয়াসের চারপাশে বৃত্তাকার কিছু কক্ষপথ বা শক্তি স্তর থাকবে যেখানে ইলেকট্রনগুলো রোটেশন করতে থাকবে, কেমন। আর দ্বিতীয় স্বীকার্য কি বলতেছে, যে ইলেকট্রনটা রোটেশন করবে সেই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ হবে H ডিভাইডেড বাই টোয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক। এত কঠিন করে মনে রাখার দরকার নাই, তুমি জাস্ট সিম্পলি কি মনে রাখবা, যে nতম শক্তি স্তরের অবস্থানরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল টু হবে NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। এই যে H ডিভাইডেড বাই টোয়াইস পাই এর পূর্ণ সংখ্যার গুণিতক, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, n এর মান কখনোই ভগ্নাংশ নেগেটিভ এগুলো কিছু দিতে পারে না, সবসময় পূর্ণ সংখ্যা হবে। কারণ n দ্বারা কি বোঝায়, n দ্বারা বোঝায় শক্তি স্তর সংখ্যা। যেমন প্রথম শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু 1 হবে, দ্বিতীয় শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু 2 হবে, এরকম করে করে তোমার এখানে আগাবে। আর তোমরা তো পারছোই, পঞ্চম শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু তোমার কাছে এখানে 5 হবে। এটা কি সবার বোঝা গেছে জিনিসটা? দেখো তো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এটা দিয়ে ম্যাথ করব সামনে, এটা দিয়ে আমরা ম্যাথ করব। দেখো এই জিনিসটা ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু ওয়াই জানেও, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু ওয়াই জানেও। গুড, তাহলে চলো এবার আমি তোমাকে একটু করে এটাকে একটু এই জিনিসটা একটু দেখে ফেলো, আশা করি তোমরা তুলে ফেলছো, আর আমি তো পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ SW দিব ভাই, SW অনেক কিছু দিব। ওকে, তাহলে চলো আমি একটু নেক্সট পৃষ্ঠায় যাই। আসো আমার সাথে সাথে কিন্তু তোমরা তুলবাও, যে সব লেখা তোলার দরকার নাই, যা যা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তুমি তুলবা, কেমন? আচ্ছা, খেয়াল করে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, যদি আমাদের নিউক্লিয়াস হয়, এটা যদি আমাদের কাছে এখানে নিউক্লিয়াস হয়, চিন্তা করে দেখো, ধরো এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, তারপর ধরা যাক যদি এটা আমাদের, ধরা যাক একটা যে কোনো nতম কক্ষপথ, এটাকে আমরা কি চিন্তা করতেছি, এটা ধরা যাক আমার কাছে একটা nতম কক্ষপথ আছে।
ধরা যাক এটাকে আমি কি বললাম, এটা হচ্ছে আমার এনতম কক্ষপথ ধরা যাক। এখন এটা র্যান্ডম, আমি এটা জেনারেল ধরে নিচ্ছি, এনটা যে কোনো কিছু হতে পারে, প্রথম কক্ষপথ হতে পারে, দ্বিতীয় কক্ষপথ হতে পারে, তৃতীয় কক্ষপথ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমি ধরে নিচ্ছি আপাতত এটা এনতম কক্ষপথ। তাহলে যদি এটা এনতম কক্ষপথ হয়, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, আমাকে একটু বলতে পারবা এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ কত হবে? তুমি বলবা এটা তো খুব সোজা কোশ্চেন করছেন আপনি, আমি অলরেডি আপনি আমাকে শিখাইছেন যদি এনতম কক্ষপথ থাকে তাহলে কৌণিক ভরবেগ হবে NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। এভাবেও লিখতে পারি n গুণন h ডিভাইডেড বাই টোয়াইস পাই, এভাবেও লিখতে পারি, অথবা এটাকে আমরা NH ডিভাইডেড বাই টোয়াইস পাই এভাবেও লিখতে পারি, তাই না? এভাবেও কিন্তু লিখতে পারি। আচ্ছা, এবার একটু ফিজিক্সের পর আমরা আগাই। ফিজিক্সে কি বলে তোমাকে, ধরো কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে রোটেশন করে, কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে রোটেশন করে এবং সেই বৃত্তের যে ব্যাসার্ধ আছে, সেই বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধটা এটা যদি আর অ্যামাউন্টের হয়, যেই বস্তুটা রোটেশন করতেছে তার ভর যদি m হয়, আর তার স্পর্শক বরাবর যে ব্যাগটা থাকবে, স্পর্শক বরাবর যে ব্যাগটা থাকে সেটা যদি v অ্যামাউন্টের হয়, স্পর্শক বরাবর ব্যাগ যদি কি হয় v অ্যামাউন্টের হয়, কথা একটু বুঝো। যে রোটেশন করতেছে তার ভর হচ্ছে ছোট হাতের m, যেই বৃত্তাকার পথে রোটেশন করতেছে তার ব্যাসার্ধ যদি r হয় এবং তার স্পর্শক বরাবর ব্যাগ যদি v হয়, তাহলে নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী, এই যে তোমরা ফিজিক্স ফার্স্ট পেপারে পড়বা নিউটনিয়ান বলবিদ্যা, ওইখানে একটা সূত্র আছে তোমার কাছে এরকম যে নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী কৌণিক ভরবেগ তখন কত হয়ে থাকে, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এটা ইকুয়াল টু হয়ে থাকে তোমার কাছে এখানে আমাদের এই যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, কৌণিক ভরবেগকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এটা ইকুয়াল টু হয়ে থাকে এম ভি আর, যেখানে এম দ্বারা কি বোঝাচ্ছে, এম দ্বারা বোঝাচ্ছে ঘূর্ণনশীল বস্তুর ভর, এম দ্বারা কি বোঝাচ্ছে, এম দ্বারা বোঝাচ্ছে ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল বস্তুর, বস্তুর ভর। এখানে ঘূর্ণনশীল বস্তু বলতে আমরা কোনটা বুঝবো, ইলেকট্রন, তাহলে অ্যাকচুয়ালি এটা দ্বারা কি বোঝাবে, ইলেকট্রনের ভর, যেটাকে আমরা এম অফ ইলেকট্রন বলি। আর এটা ইকুয়াল টু কত হবে, ইলেকট্রনের ভর আমি শিখে আসছি গতকালকে 9.1 ইন্টু 10 ইনভার্স অফ 31 কেজি। দেখো বুঝতেছো কিনা, 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আর আর কি জিনিস, আর হচ্ছে তোমার কাছে এখানে যে আমাদের যে মানে এখানে যে ঘূর্ণন পথটা, সেই ঘূর্ণন পথের ব্যাসার্ধ। আর হচ্ছে কি, আর হচ্ছে তোমার কাছে এখানে ঘূর্ণন পথের, ঘূর্ণন পথের ব্যাসার্ধ, ঘূর্ণন পথের ব্যাসার্ধ। আর ভি কি জিনিস, ভি হচ্ছে তোমার এই যে আমাদের এই যে একটা স্পর্শক বরাবর রৈখিক বেগ, ভি কি জিনিস, স্পর্শক বরাবর ঘূর্ণনশীল বস্তুর রৈখিক বেগ, ঘূর্ণনশীল বস্তুর, ঘূর্ণনশীল বস্তুর, বস্তুর রৈখিক, রৈখিক বেগ, রৈখিক বেগ, রৈখিক বেগ। তাহলে আমাকে একটু করে বলো, যদি তুমি ফিজিক্সে এই সূত্রটা পড়ো আর কেমিস্ট্রিতে এই সূত্রটা পড়ো, দোনোটাই তো কৌণিক ভরবেগ নির্দেশ করতেছে, তাহলে দোনোটাকে আমি ইকুয়াল লিখতে পারি না? তাহলে এই জন্য আমরা কি লিখে থাকি এখানে, আমরা লিখে থাকি এল ইকুয়াল টু এম ভি আর, আবার এটা ইকুয়াল টু NH ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা ইকুয়াল টু কত, NH ডিভাইডেড বাই টোয়াইস পাই, এটা ইকুয়াল টু কত, NH ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাহলে এখানে কিন্তু আমরা একটা সূত্র পেয়ে গেছি, আসলে অ্যাকচুয়ালি এখানে আমরা একটা সূত্র পেয়ে গেছি, ঠিক আছে, এখানে একটা সূত্র আমরা পেয়ে গেছি। তুমি জানো এই সূত্রটাকে আরেকটু মডিফাই করা হয়, এই সূত্রটাকে আরো একটু মডিফাই করা হয় কেমিস্ট্রিতে, কিভাবে মডিফাই, আচ্ছা কি বলতেছো এখানে, সবাই কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, আর্কার ক্লাস দিয়ে দিবে, 10 ইনভার্স 31 কেজি হবে না? হ্যাঁ 31 দিছি তো, এটা এটা 32 মনে হচ্ছে, আচ্ছা 31 দিছি, এটা এটা কত 31, এটা হয়তো একটু দেখতে 2 মনে হইতে পারে, এটা 31 কেজি, 9.1 10 ইনভার্স অফ 31 কেজি। ওকে, এতটুকু বোঝা গেছে তোমার? দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা তোমরা, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ এতটুকু বুঝতে পারছো, গুড। আচ্ছা এবার এটাকে একটু মডিফাই করা হয়, কি মডিফাই করা হয় আমি তোমাকে বলি, খেয়াল করো, যদি এটা এনতম কক্ষপথ হয়, যদি এটা এনতম কক্ষপথ হয়, তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা RN বলবো, RN। তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা কি বলবো এখানে, এটাকে যদি একটু মডিফাই করে সুন্দর করে যদি লিখি, এনতম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা বলবো RN। তাহলে RN মানে কি, এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এখানে এই সূত্র দ্বারা তো আর বলতে বোঝাচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ, আর RN এর পরিচয়টা কি বলতো, RN এর পরিচয় হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। ক্লিয়ার কিনা দেখো,
এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এখন এনতম কক্ষপথের ব্যাসার্ধ কেন বলতেছেন আপনি? কারণ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তারা তো সেম হবে না। প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা ছোট হবে, দ্বিতীয়টা একটু বড় হবে, তৃতীয়টা আরও বড় হবে। তাহলে আমি তো র্যান্ডম একটা এন ধরে নিছি, এনতম কক্ষপথ, তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধকে আমি আর এন বলবো। আর এনতম কক্ষপথে এই ইলেকট্রনটা আছে, তার ব্যাক, এনতম কক্ষপথের ব্যাকটাকে আমি বিএন বলবো। তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাককে আমি কি বলবো? বিএন। এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাককে আমি বলবো ভিএন। তাহলে ভিএন জিনিসটা কি বলতো? ভিএন জিনিসটা হচ্ছে এনতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ। বুঝতেছো কিনা দেখো। তাহলে সূত্রের মডিফাইটা কোথায় আসবে? আমরা যেখানে লিখি এল ইকুয়াল টু এমভিআর লিখি, এটাকে আমরা কি করবো জানো? এল ইকুয়াল টু এমভিআর না লিখে আমরা এভাবে লিখবো, এল ইকুয়াল টু এম ভি এন আর এন। দেখো তো কারো কোনো আপত্তি আছে? ভি এন আর এন লিখলে কার এমবিআর এর পরিবর্তে, কারণ এমবিআর এটা একদম সিম্পল মনে হচ্ছে, একটু আমরা একটু করে এটাকে সুন্দর করে আমরা লিখলাম। আমরা জাস্ট ভি এর জায়গায় ভি এন লিখছি আর আর এর জায়গায় আর এন লিখছি। আরেকবার বলবো, আরেকবার বলতেছি, কোনো সমস্যা নেই। আমি বললাম তোমাকে, তুমি এখানে এনতম কক্ষপথ নিছো, এনতম কক্ষপথের ব্যাসার্ধকে তুমি আর এন বলতেছো। তাহলে আর এন এর পরিচয়টা কি? এনতম কক্ষপথের ব্যাসার্ধ। আর এনতম কক্ষপথে যে ইলেকট্রনটা আছে তার রৈখিক ব্যাগটাকে তুমি বিএন বলতেছো। তাহলে বিএন এর পরিচয় হচ্ছে এনতম কক্ষপথের ইলেকট্রনের ব্যাগ। তাহলে আমরা জাস্ট যে সূত্রটা পাইছিলাম নিউটনের বলবিদ্যায়, এল ইকুয়াল টু এম ভি আর, তাহলে এই জাস্ট ভি এর জায়গায় আমি বিএন বসাইছি, আর এর জায়গায় আমি আর এন বসাইছি। এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে এম এন কেন বসান নাই? কারণ ইলেকট্রনটা যেই কক্ষপথেই থাকুক তার ভর তো আজীবনে এমই থাকবে, তার ভর কি আর চেঞ্জ হবে না। বাট কক্ষপথ যখন চেঞ্জ হবে ইলেকট্রনের ব্যাগও চেঞ্জ হবে, ইলেকট্রনের কিন্তু মানে যেই পথে ঘুরতেছে তার কিন্তু ব্যাসার্ধও চেঞ্জ হবে, বাট ইলেকট্রনের ভর কখনো চেঞ্জ হবে না। তাই সবসময় আমরা এখানে এম কে কনস্ট্যান্ট রাখবো। আর এনতম কক্ষপথের আমরা ব্যাগটাকে ভিএন লিখছি, আর এনতম কক্ষপথের আমরা ব্যাসার্ধকে আর এন লিখছি। তাই আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট সূত্র বলো তো? আমাদের জন্য ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে এইটা। ক্লিয়ার? আমরা এটা দিয়ে কিন্তু ম্যাথ করব। দেখো তো এটা কি বুঝতে পারছো সবাই? সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে একটু জানাও। তাহলে এটাই ছিল আমাদের এখানে, কিন্তু এটাই কিন্তু ছিল কি ছিল আমার কাছে দ্বিতীয় স্বীকার্য ছিল। দ্বিতীয় স্বীকার্যে আমরা এই সূত্রগুলো পেয়ে গেলাম। ওকে ভাই, ওকে, গুড গুড। বি কিভাবে স্পর্শক বরাবর ক্রিয়া করতেছে এখানে আমি বলি, এটাও নিউটনিয়ান বলবিদ্যার পড়া, যে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন তার রৈখিক ব্যাগটা সর্বদা স্পর্শক বরাবর কাজ করে। যে জিনিসটা মনে রাখবা, কোনো একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তার যে রৈখিক ব্যাগটা সর্বদা সেটা হচ্ছে স্পর্শক বরাবর কাজ করে। কেমনি বুঝবা স্পর্শক বরাবর কাজ করে? খেয়াল করো তো, চিন্তা করো তো, এখানে এটা ঘোরার জন্য কে দায়ী? কেন্দ্রমুখী বল দায়ী। কোনো কারণে কেন্দ্রমুখী বল যদি তুমি না দাও তাহলে এটা এই পথ বরাবর চলে যাবে না, ছিটকায়ে এই পথ বরাবর চলে যাবে না। কারণ তার এখন ছিটকায়ে এই পথ বরাবর যাচ্ছে মানে কি? অবশ্যই তার এই বরাবর একটা ব্যাগ আছে, অবশ্যই তার এই বরাবর একটা ব্যাগ আছে। বা ছিটকায় যাচ্ছে না কেন? কারণ এখানে কেন্দ্রমুখী বলে যোগান তুমি দিচ্ছ। কেন্দ্রমুখী বলে যোগান এখানে কে দিচ্ছে? ওই যে গতকালকে পড়ে আসছি আমরা, কুলম্ব বলটা দিচ্ছে। কুলম্ব বল, যদি এখানে কুলম্ব বল না থাকতো তাহলে তো এটা ছিটকায় পড়ে যাইতো, এটা তো ঘুরতো না আর, এটা কিন্তু আর ঘুরতো না। ক্লিয়ার? দেখো তো জিনিসটা এখানে বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সূত্রটা শিখবো, সূত্রটা শিখবা। ব্যাগ কীভাবে বের করবো সব সূত্র আমি দেখাবো, টেনশন নিও না, আস্তে আস্তে আসতেছি আমরা। তাহলে চলো আমরা এখানে নেক্সটে যাই আসো, নেক্সটে আমরা এখন দেখবো তৃতীয় স্বীকার্য। তৃতীয় স্বীকার্য তোমাকে কি বলে আমি তোমাকে একটু করে ধরো এখানে আগে বুঝাই, পরে আমি লেখাগুলোতে ফেরত আসতেছি। তৃতীয় স্বীকার্য তোমাকে বলে যে তুমি চিন্তা করে দেখো, ধরো এটা আমাদের একটা কক্ষপথ, আমি যদি তোমাকে একটু করে এখানে অন্য কালার দিয়ে দেখাই আসো, ধরো এটা হচ্ছে আমাদের একটা কক্ষপথ, এটা কিন্তু একটা বৃত্তাকার কক্ষপথ। কেমন? এটা কিন্তু একটা বৃত্তাকার কক্ষপথ। আচ্ছা আমি বৃত্তাকার দিয়ে কি দেখাই আসো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। চিন্তা করো, ধরো আমাদের কাছে এটা হচ্ছে নিউক্লিয়াস। কেমন? এটা হচ্ছে আমার কাছে এখানে নিউক্লিয়াস আছে, ধরো এটা হচ্ছে আমার কাছে নিউক্লিয়াস। আচ্ছা, এটা ধরো র্যান্ডম একটা কক্ষপথ, র্যান্ডম একটা কক্ষপথ, এটা র্যান্ডম একটা কক্ষপথ। আর এটাকে আমি আরেকটা কক্ষপথ আঁকতেছি, দেখো আরেকটা কক্ষপথ আঁকতেছি, ধরো এখানে এটা আরেকটা র্যান্ডম কক্ষপথ। ওকে, হ্যাঁ, দেখো দুইটা কক্ষপথ এখানে আমরা আঁকার চেষ্টা করছি, আমরা এখানে দুইটা কক্ষপথ এখানে আঁকার চেষ্টা করছি। এই যে খেয়াল করে দেখো, দুইটা কক্ষপথ এখানে আঁকার চেষ্টা করছি। একটা হচ্ছে যে এটা নিউক্লিয়াস আমাদের, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। আচ্ছা ভাই, এই দুইটা কক্ষপথের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, খেয়াল করে দেখো তো, এই দুইটা কক্ষপথের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে এইটাকে আমি বলতে পারি নিম্ন কক্ষপথ,
ওইটাকে আমি বলতে পারি উচ্চ কক্ষপথ কিনা বলো তো একটু করে, বা এটাকে আমি বলতে পারি নিম্ন শক্তি স্তর, এটাকে আমি বলতে পারি উচ্চ শক্তি স্তর। দেখো তো এটা বুঝতেছো কিনা, মানে আমি বলতে পারি এটাকে আমি কি বলতে পারি, এই জিনিসটাকে, এই জিনিসটাকে আমি বলতে পারি নিম্ন শক্তি স্তর বা নিম্ন কক্ষপথ। আর এটাকে আমি কি বলতে পারি বলো তো, এটাকে আমি বলতে পারি উচ্চ শক্তি স্তর বা উচ্চ কক্ষপথ। ক্লিয়ার কিনা দেখো তো এই জিনিসটা, উচ্চ শক্তি স্তর বা উচ্চ কক্ষপথ এটাকে আমি বলতে পারি। এখন আমরা শক্তি স্তরকে কি নামে প্রকাশ করে আসছি, এন দিয়ে প্রকাশ করে আসছি না? এই যে দেখো শক্তি স্তরকে আমি কিন্তু এখানে এন দিয়ে প্রকাশ করছি, খেয়াল করে দেখো শক্তি স্তরকে আমি এন দিয়ে প্রকাশ করছি। তাইলে নিম্ন শক্তি স্তরকে আমি কি বলতে পারবো, নিম্নর ইংলিশ কি, লো। এই যে দেখো নিম্ন, নিম্ন ইংলিশ যেটা আছে সেটা হচ্ছে লো, LOW। আর উচ্চ ইংলিশ কি, হাই। তাহলে আমি বলতে পারবো নিম্ন শক্তি স্তরটাকে আমি এন লো বলবো, NL সংক্ষেপে, আর উচ্চ শক্তি স্তরকে আমি এন হাই বলবো। আমি নিম্ন শক্তি স্তরকে এন লো বললাম, উচ্চ শক্তি স্তরকে এন হাই বললাম। এন হাইকে আমি সংক্ষেপে NH দিয়ে প্রকাশ করছি, এন লোকে আমি সংক্ষেপে NL দিয়ে প্রকাশ করছি। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে? যদি এতটুকু বুঝো তাহলে আমাকে একটু করে বাই বাই জানিও। হ্যাঁ, গুড। তাহলে এখানে আমরা এবার লক্ষ্য করে দেখি আসো। তাহলে আমি এখন তুমি দেখবা তোমার বইতে এন লো আর এন হাই দিয়ে না, তোমার বইতে দেখবা N1 আর N2 দিয়ে দেওয়া। তো তুমি ম্যাথ করার সময় বা সূত্র যখন পড়বা বা যখন তুমি পড়বা N1 N2 দিয়ে পড়িও না। N1 N2 দিয়ে পড়লে একটা ঝামেলা আছে, কি ঝামেলা আছে সামনে আমরা দেখাবো। বাট তাহলে তুমি তুমি তাহলে কোনটা দিয়ে পড়বা, তুমি এই যে এই আমি যেটা শিখাচ্ছি তোমাকে এন লো এবং এন হাই এটা দিয়ে পড়বা, এন লো এবং এন হাই এটা দিয়ে পড়বা। ঠিক আছে? আচ্ছা, এবার তুমি আমাকে একটু করে বলো তো, ধরো এই জায়গার মধ্যে একটা ইলেকট্রন আছে, এই জায়গার মধ্যে একটা ইলেকট্রন আছে। তাহলে আমাকে তুমি একটু করে বলো এই নিম্ন শক্তি স্তরে এনার্জি কত থাকবে, এনার্জি নিম্ন শক্তি স্তরে এনার্জিটাকে আমি বলতে পারি ই লো, আর উচ্চ শক্তি স্তরের এনার্জিকে আমি বলতে পারি, উচ্চ শক্তি স্তরের এনার্জিকে আমি বলতে পারি ই হাই। এটা তো এতটুকু সাথে তোমরা একমত আমার? নিম্ন শক্তি স্তরের এনার্জিকে আমি ই লো বলতেছি, উচ্চ শক্তি স্তরের এনার্জিকে আমি ই হাই বলতেছি। এবার তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে এই ই লো আর ই হাই এদের মধ্যে কে বড় হবে কে ছোট হবে, ই লো এবং ই হাই এদের মধ্যে কে বড় হবে এবং কে ছোট হবে, ই লো এবং ই হাই এদের মধ্যে কে বড় হবে কে ছোট হবে। ই হাই হচ্ছে বড়, তাই না? ই হাই হচ্ছে বড়, কারণ আমি তোমাকে বলছিলাম গতকালকে আমি তোমাকে E1 E2 E3 দিয়ে পড়াইছিলাম। আমি বলছিলাম E3 এর পরিমাণ E2 থেকে বড়, E2 এর পরিমাণ E1 থেকে বড়। তাহলে সেমভাবে ই লো থেকে ই হাইটা বড় হবে। তুমি ঠিক বলছো, কোনো সমস্যা নাই। তাহলে একটা জিনিস আমাকে তুমি বলো তো, যেহেতু এটা একটা নিম্ন শক্তি স্তর, খেয়াল করো, যেহেতু তোমার এই জিনিসটা একটা নিম্ন শক্তি স্তর, তাহলে এই জায়গার সবগুলা পয়েন্টে এনার্জির পরিমাণ হচ্ছে ই লো। তাহলে এই ইলেকট্রনটাও কতটুকু এনার্জিতে ঘুরতেছে, ই লো পরিমাণ এনার্জিতে ঘুরতেছে। বাট এইখানকার এনার্জি কত, এই যে পুরো একটা উচ্চ শক্তি স্তর, এইখানকার প্রতিটা পয়েন্টে এনার্জি হচ্ছে ই হাই, যেটা ই লো থেকে বড়। তাহলে এই ইলেকট্রনটাকে তুমি যদি এই জায়গা থেকে এই জায়গায় পাঠাতে চাও, তাহলে ইলেকট্রনটাকে কি এনার্জি দেওয়া লাগবে না? তুমি যদি ইলেকট্রনটাকে নিম্ন থেকে যদি উচ্চতে পাঠাতে চাও, কি করা লাগবে, ইলেকট্রনটাকে শক্তি শোষণ করা লাগবে না? যদি তুমি কি করতে চাও, এই ইলেকট্রনটাকে নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে পাঠাতে চাও, তাহলে এই ইলেকট্রনটাকে কি করা লাগবে, শক্তি শোষণ করা লাগবে। কেন? কারণ তার এনার্জি আছে ই লো পরিমাণ, এইখানে যাইতে হইলে তাকে ই হাই এনার্জি অর্জন করতে হবে। তাহলে তাকে কতটুকু এনার্জি শোষণ করতে হবে, এই দুই এনার্জি লেভেলের যে পার্থক্য এনার্জি সেটা আমাকে শোষণ করতে হবে। আমাকে আগে এটা বুঝতেছো কিনা একটু করে বলো, যদি আমার ইলেকট্রনটা যদি কি হয়, নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, নিম্ন শক্তি স্তর থেকে যদি কি হয় উচ্চ শক্তি স্তরে যায়, উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে বলো এখানে কি শক্তি শোষণ হবে নাকি বিকিরণ হবে? এই জায়গাটায় শক্তির শোষণ হবে নাকি বিকিরণ হবে? তোমার আনসার হবে ভাই শক্তির শোষণ হবে, কারণ নিম্ন থেকে যখন উচ্চতে যাবে সেই অবস্থায় কি হবে, শক্তির শোষণ হবে। ইলেকট্রনটাকে শক্তি শোষণ করতে হবে, ইলেকট্রনকে শক্তি কি করতে হবে, শোষণ করতে হবে।
কারণ এর এনার্জি এমনিই কম আছে। তাহলে এ যদি এখান থেকে যদি এখানে যেতে চায়, এই যে ইলেকট্রনটা এটাকে যদি আমি কি করতে চাই, এখানে পাঠাতে চাই, তাহলে এই ক্ষেত্রে এটাকে কি করতে হবে, এখান থেকে পাঠাতে গেলে এই যে দেখো এখান থেকে যদি আমি এখানে পাঠাতে চাই, এই যে খেয়াল করে দেখো, আমি যদি এই জায়গাটায় পাঠাতে চাই তাহলে আমার কি করতে হবে, এখানে এনার্জিটাকে শোষণ করতে হবে, শক্তি এখানে শোষণ করা লাগবে। দেখো তো ক্লিয়ার কিনা, শক্তি যে শোষণ করা লাগবে সেটা তোমরা বুঝতে পারছো কিনা, শক্তি শোষণ করা লাগবে এটা বুঝতে পারছো কিনা? ওকে, গুড গুড গুড। এইবার তুমি আমাকে বলো, এখন সে শক্তি পাবে কোত্থেকে? শক্তি সে পাবে কোত্থেকে? শক্তি যে শোষণ করবে সে শক্তি পাবে কোত্থেকে? আমরা একটা জিনিস চিন্তা করো তো, ধরো এই যে এইটা আমার কাছে একটা রিমোট আছে বা কন্ট্রোলার আছে, এটাও তো অসংখ্য পরমাণু দিয়ে গঠিত। তাহলে আমি যখন এটার উপর যদি একটা টিকা দিই, তাহলে ভাইব্রেট করাই, তাহলে এইখানকার যে পরমাণুগুলা তারা একটা ভাইব্রেশন এনার্জি লাভ করতেছে না? আবার আমি যে কথা বলতেছি আমার শব্দ শক্তিটা যে এটার উপর গিয়ে পড়তেছে, এখানে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। আবার আমি যদি এটাকে সূর্যের লাইটের মধ্যে রাখি, তাহলে সূর্যের আলো যখন পড়বে, তো সূর্যের আলো থেকেও কিন্তু একটা এনার্জি এখানে ট্রান্সফার হচ্ছে। তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমার এনার্জি ট্রান্সফার হতে থাকে কোনো একটা পরমাণুর উপর। তাহলে ওই পরমাণুটা যদি এই এনার্জিটা যদি এখানে ট্রান্সফার হয়, তখন এই ইলেকট্রনটা শক্তি শোষণ করে সে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে যাইতে পারে। বাট তুমি কি কন্টিনিউয়াস এনার্জি দিচ্ছি? আমি কি এটাকে কন্টিনিউয়াস টোকা দিচ্ছি? না, আমি কিন্তু কন্টিনিউয়াস টোকা দিচ্ছি না। ধর আমি একটা টোকা দিছি, ইলেকট্রনটা জাম্প করে কোথায় গেল, নিম্ন থেকে উচ্চতে গেল, বাট আমি তো একসময় টোকা দেওয়া থামাই দিছি। তাহলে তখন কি হবে? তখন এই ইলেকট্রনটা উত্তরাধিকার সূত্র হচ্ছে যে এইখানে আছে, লোয়ার লেভেলে আছে। তখন যেহেতু এখানে আর আমি এনার্জি দিচ্ছি না, তখন কি হবে বলো তো, এই ইলেকট্রনটা কিন্তু পুনরায় কোথায় ফেরত আসবে? এই যে আমাদের কাছে এখানে উচ্চ থেকে নিম্নতে ফেরত আসবে। কোথায় ফেরত আসবে? উচ্চ থেকে নিম্নতে ফেরত আসবে। কিন্তু এবার তুমি আমাকে বলো, যদি কোনো একটা ইলেকট্রন উচ্চ থেকে নিম্নতে ফেরত আসে, যদি কোনো একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে, তাহলে শক্তির শোষণ হবে নাকি বিকিরণ হবে? শক্তির শোষণ হবে নাকি বিকিরণ হবে? তোমার আনসার হওয়া উচিত ভাই শক্তির বিকিরণ হবে। কেন? কারণ এখানে এনার্জি অনেক বেশি, এখানে এনার্জি অনেক বেশি, আর এখানে এনার্জি অনেক কম। তো সে যদি এই জায়গায় থাকতে চায়, তাহলে এই পুরো জিনিসটার এনার্জি তাকে লাভ করতে হবে। তো এই জায়গায় যখন সে ছিল তার এনার্জি ছিল ই হাই, সে যখন নিম্নতে নেমে আসছে তখন তার এনার্জি হয়ে গেছে ই লো। তাহলে বাকি যে এনার্জিটা আছে ডেল্টা ই, এটার পরিমাণ হচ্ছে ই হাই মাইনাস ই লো। সেই এনার্জিটাকে সে কিন্তু এখানে বিকিরণ করে দিছে। সেই এনার্জিটাকে সেখানে কি করছে? বিকিরণ করছে। সেই এনার্জিটাকে সে কি করছে? এখানে বিকিরণ করছে। ক্লিয়ার? তাহলে এনার্জিকে সেখানে কি করছে? বিকিরণ করছে। এনার্জিকে সেখানে কি করছে? বিকিরণ করে দিছে। তাহলে উচ্চ থেকে নিম্নতে গেলে কি ঘটে বলতো? শক্তির বিকিরণ ঘটে। শক্তির বিকিরণ ঘটে। আচ্ছা, এখন প্রতিটা শক্তির সাথেই একটা করে তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। প্রতিটা শক্তির সাথেই কি জড়িত? একটা করে তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। ভাই এটা আপনি কেমনে বলতেছেন? আমি তোমাকে বুঝাচ্ছি, আসো। সেটা হইতেছে, খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে একটু করে এখানে, আচ্ছা এই পৃষ্ঠাটা একটু রাখি, আচ্ছা এখানে এখানে দেখাই দিয়ে আসো। ধরো তোমার যদি এটা সূর্য হয়, এটা যদি সূর্য হয়, সূর্যের আলো এখানে আসতেছে, সূর্যের আলো এখানে আসতেছে। ধরো সূর্যের আলোটাকে আমি এই কালার দিয়ে দেখাই, সূর্যের আলো এখানে আসতেছে। আমাকে একটা জিনিস বলো, আলো কি এক ধরনের তরঙ্গ না? আলো এক ধরনের তরঙ্গ না? তাহলে আলো যদি তরঙ্গ হয়ে থাকে, আলো যদি তরঙ্গ হয়ে থাকে, তাহলে তরঙ্গ অবশ্যই কি দিয়ে গঠিত? কণা দিয়ে গঠিত। এটা তোমরা 9-10 পড়ে আসছো। তরঙ্গ কি দিয়ে গঠিত? তরঙ্গ তোমরা 9-10 পড়ে আসছো, এই যে কণা দিয়ে গঠিত। তাহলে সূর্যের আলোটা তো একটা কণা দিয়ে গঠিত। সূর্যের আলোর কণাকে আমরা বলে থাকি ফোটন কণা। সূর্যের আলোটা যেই কণা দিয়ে গঠিত থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফোটন কণা। এটাকে আমরা কি বলি? ফোটন কণা। এখন সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে এই ফোটন কণার এনার্জি ইকুয়াল টু হবে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এইচ কি জিনিস আমি সামনে পড়াবো, প্লাঙ্কের ধ্রুবক। সি হচ্ছে আলোর ব্যাগ, আমি তোমাকে একটু করে ক্লিয়ার করি, এগুলো নিয়ে ডিটেলস আমি পড়াবো, জাস্ট হালকা তোমাকে আইডিয়া দিচ্ছি। আচ্ছা, একটা ছেলে স্পাম করতেছো, একটু স্পামটা বন্ধ করো, তোমার কোয়েশ্চেন আমি একটু পরে আনসার দিচ্ছি। এই নিয়ামুল একটু স্পাম করতেছে, একটু তুমি অফ করো, আমি তোমাকে তোমার কোশ্চেন আনসার পরে দিচ্ছি। আচ্ছা দেখো, যেটা আমি বলতেছিলাম এখানে, যে আমাদের এখানে যদি সূর্যের আলো যদি একটা আলোক তরঙ্গ বের করে, যে কোনো তরঙ্গ হচ্ছে কণা দিয়ে তৈরি,
যে কোনো তরঙ্গ হচ্ছে কণা দিয়ে তৈরি। তাহলে সূর্যের আলোটা কি দিয়ে তৈরি? সূর্যের আলোকে তরঙ্গটা সেটা ফোটন কণা দিয়ে তৈরি। আর সূর্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তাহলে সেই ফোটন কণা এনার্জি কত হবে? hc/λ, যেখানে c হচ্ছে আলোর ব্যাগ অর্থাৎ 3 × 10⁸, ল্যামডা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচকে আমরা বলি প্লাঙ্কের ধ্রুবক, সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি। বাট এটা তো শিওর, সেটা কি, যেখানেই এনার্জি থাকবে তার সাথে একটা করে তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। আর তরঙ্গ দৈর্ঘ্য থাকা মানে কি? কার তরঙ্গ দৈর্ঘ্য থাকে? তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু এখান থেকে এনার্জি নির্গমন হচ্ছে, তাহলে এখানে এটার সাথে একটা তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। তরঙ্গ দৈর্ঘ্য কার জড়িত থাকে? একটা বর্ণের। একটা কার থাকে? একটা বর্ণের। এই জন্য যখন আমার ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তখন শক্তির বিকিরণ হবে। আর এই জায়গায় আমরা একটা বিকিরণ বর্ণালী দেখতে পাবো। এই জায়গায় আমি এটা কি দেখতে পাবো? বিকিরণ বর্ণালী দেখতে পাবো। কি দেখতে পাবো বলো তো? বিকিরণ বর্ণালী। এখন বিকিরণ বর্ণালীটা বিভিন্ন রকমের হইতে পারে। দৃশ্যমান আলো হইতে পারে, অবলোহিত রশ্মি হইতে পারে, অতিবেগুনি রশ্মি হইতে পারে, ল্যামডার মানের উপর বেসিস করে। বাট একটু কনসেপ্টটা বুঝতেছো কিনা দেখো। কনসেপ্টটা কি? যখন নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে তখন কিন্তু শক্তি শোষণ করতেছে। আর যখন উচ্চ থেকে যখন নিম্নতে ব্যাক করে আবার পুনরায়, কারণ সবসময় তার এনার্জি সে পাচ্ছে না, যখন ব্যাক করবে তখন কিন্তু সে একটা শক্তির বিকিরণ করবে। আর যখনই শক্তি বিকিরিত হয়, প্রতিটা শক্তির সাথে একটা করে তরঙ্গ দৈর্ঘ্য জড়িত। আর তরঙ্গ দৈর্ঘ্য যেখানেই থাকবে সেখানেই বর্ণালী তৈরি হবে। তাহলে এখানে তখন একটা বিকিরণ বর্ণালী আমরা চোখে পড়বে। এখন বিকিরণ বর্ণালীটা যে কোনো কিছু হইতে পারে। দৃশ্যমান আলো হইতে পারে, অবলোহিত রশ্মি হইতে পারে, অতিবেগুনি রশ্মি হইতে পারে, আইআর হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। কেমন? এটা হচ্ছে আমাদের এখানে কনসেপ্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো জিনিসটা? দেখো, এই যে বিকিরণ বর্ণালী তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছো কিনা দেখো। এখানে যে বিকিরণ বর্ণালী তৈরি হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। এখানে যে বিকিরণ বর্ণালী তৈরি হচ্ছে, এটা বুঝতে পারছো কিনা দেখো। এখানে দুইটা ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে তোমার এইটা, এই ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। খুবই বলতে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা, যে নিম্ন থেকে উচ্চতে গেলে কি হয় আর উচ্চ থেকে নিম্নতে গেলে কি হয়। দেখো, আমি তোমাকে একদম ইজি ওয়েতে বোঝানোর চেষ্টা করতেছি। আবার বোঝাবো, আচ্ছা আরেকবার বোঝাচ্ছি, টেনশন নিও না। আমি বললাম যে তোমার যদি একটি ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তির শোষণ ঘটছে। কারণ তুমি বাইরে থেকে ধরো এটাকে একটা টিক দিছো, এটা এখানে এখানে একটা ভাইব্রেশন এনার্জি তৈরি হয়েছে। এই ভাইব্রেশন এনার্জিটা ইলেকট্রনটা প্রাপ্ত হয়ে সে নিম্ন থেকে উচ্চতে গেছে। বাট তুমি তো এখানে কন্টিনিউয়াস ভাইব্রেশন দিচ্ছ না, তাহলে একসময় তুমি এনার্জি দেওয়া থামাই দিছো। ওই সময় কি হবে? ইলেকট্রনটা যেটা উচ্চতে গেছিল সেটা নিম্নতে ব্যাক করবে আবার। তো সে যখন উচ্চ থেকে যখন নিম্নতে ব্যাক করবে, তখন কি হবে বলো তো? উচ্চতে এনার্জি বেশি, নিম্নতে এনার্জি কম। তাহলে সে যদি উপর থেকে যদি নিচে আসতে চায়, তাকে অবশ্যই এনার্জি ছাড়তে হবে। কারণ তখন সেই এনার্জি যেটা ছাড়বে, সেটা কি হিসেবে আমাদের চোখে ধরা পড়বে? বিকিরণ বর্ণালী হিসেবে আমাদের চোখে ধরা পড়বে। কারণ এনার্জি যেখানে নির্গত হয় সেখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, সেখানে একটা বর্ণালী থাকে। সেখানে একটা কি থাকবে বলো তো? বর্ণালী থাকে। বুঝতে পারছি না? বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? দেখো, এখানে যে বিকিরণ বর্ণালী হবে এটা তোমাদের বুঝতে হবে এখানে। ক্লিয়ার? দেখো এই জিনিসটা এখানে ক্লিয়ার কিনা। এই বিকিরণ বর্ণালীর একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে ল্যামডা, একটা কম্পাঙ্ক থাকবে এফ। ঠিক আছে? এই বিকিরণ বর্ণালীর একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, আর এই বিকিরণ বর্ণালীর ব্যাগ হবে কত? আলোর ব্যাগ সি। যে কোনো বর্ণালী তো আলোর ব্যাগে যায়। ওকে, আশা করি সবাই জিনিসটা এখানে আমরা বুঝতে পারছি। এইবার তাহলে চলো আমি তোমাকে এখানে তৃতীয় স্বীকার্যটা পড়াই দিই। তৃতীয় স্বীকার্য বলতেছে কি দেখো, তৃতীয় স্বীকার্য বলতেছে নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনো একটিতে বিচরণকালে ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না। এর মানে হচ্ছে, ধরো এই যে ইলেকট্রনটা, সে যখন নিম্ন শক্তি স্তরে বিচরণ করতেছিল, সে কিন্তু কোনো শক্তির শোষণ বা গ্রহণ তার করা লাগতেছিল না নিজ কক্ষপথে বিচরণ করার সময়। আর যখনই সে নিম্ন থেকে উচ্চতে জাম্প দেওয়ার দরকার হবে, তখনই কিন্তু তার কী হবে বলতো? তখনই তার শক্তি শোষণ করার প্রয়োজন হবে। দেখো, যে ইলেকট্রনটা কোনো একটা যদি কক্ষপথে যদি আবর্তন করতে থাকে, আবর্তন করার সময় তার কিন্তু কোনো শক্তির শোষণও হয় না, শক্তির বিকিরণও হয় না। শক্তির শোষণটা কখন হবে? সে যখন নিম্ন থেকে যখন উচ্চতে জাম্প দিবে, তখন হচ্ছে তোমার শক্তির শোষণ হবে। আর শক্তির বিকিরণ কখন হবে? যখন সে উচ্চ থেকে যখন নিম্নতে ফেরত আসবে, তখন সেখানে শক্তির বিকিরণ হবে। বাট সে যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, কক্ষপথে ঘোরার সময় তার শক্তির শোষণও হয় না, শক্তির বিকিরণও হয় না। সে কি করতে থাকে? কক্ষপথে শক্তির এনার্জি নিয়ে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে সেই এনার্জিতে ঘুরতে থাকে। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা। তরঙ্গ সংখ্যা কি? তরঙ্গ সংখ্যা আস্তে আস্তে বোঝাচ্ছি। তরঙ্গ সংখ্যা এখনো পড়াই নেই, তরঙ্গ দৈর্ঘ্য পড়াইছি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এগুলো নিয়ে আমি আলোচনা করে দেবো, টেনশন নেই। আচ্ছা, এতটুকু বোঝা গেছে। দেখো, এরপরে তাহলে বললাম কি, নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের যে কোনো একটাতে বিচরণকালে
ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না। বাট ইলেকট্রনটা এক শক্তি স্তর হতে, আমি যদি লাল কালার দিয়ে দেখাই একটু দাঁড়াও, ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে স্থানান্তরিত হলে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। যদি কি হয়, এক শক্তি স্তর থেকে যদি অন্য শক্তি স্তরে যায়, তাহলে শক্তি স্তর মানে শক্তি স্তর না, শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। এটা একটু টাইপিং মিস্টেক, যেটা হবে শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। শক্তির শোষণ বা বিকিরণ ঘটে নিম্ন থেকে মানে এক শক্তি স্তর থেকে যদি অন্য শক্তি স্তরে যায়, সেখানে শক্তির শোষণ বা বিকিরণ হবে। তো কখন শোষণ হবে কখন বিকিরণ হবে সেটা এখন দেখাচ্ছি। এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে গেলে শক্তির শোষণ বা বিকিরণ হবে। নিম্ন থেকে যদি উচ্চতে যায় তাহলে শক্তির শোষণ হয়, আবার উচ্চ থেকে যদি নিম্নতে ব্যাক করে তাহলে এখানে শক্তির বিকিরণ হয়। এই জিনিসগুলোকে তোমার এখানে কি বলছে বলো তো, ঘুরায় ফেরায় এখানে বলছে। তাহলে আমি তোমাকে আরেকবার এখানে যদি দেখাই দিই, আরেকবার যদি তোমাকে আমি দেখাই দিই, খেয়াল করে দেখো, যদি কি হয়, এটা যদি তোমার একটা নিম্ন শক্তি স্তর হয়, এটা যদি তোমার একটা উচ্চ শক্তি স্তর হয়, আমি এই পুরো বৃত্তাকার পথটাকে আঁকি নাই, এই যে দেখো এখানে এই পুরো বৃত্তাকার পথটাকে না আঁকে শুধু এই অংশটা দেখাচ্ছি। এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর, এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে আমি এটাকে কি বলবো, এটাকে আমি বলবো এন লো, এটাকে আমি বলবো এন হাই। তো ধরো একটি ইলেকট্রন সে যদি কি করে, এখান থেকে যদি প্রথমে এখানে যায়, এখানে যাওয়ার সময় কিন্তু সে শক্তি শোষণ করে। নিম্ন থেকে যখন সে উচ্চতে যায় তখন কিন্তু সে শক্তির শোষণ করে। আবার সে যখন এই ইলেকট্রনটা যখন এখানে উচ্চতে গেছে, সে যখন আবার নিম্নতে ব্যাক করে, তখন কি করবে, সে এখানে শক্তির বিকিরণ করবে, সেখানে শক্তির বিকিরণ করবে, শক্তির বিকিরণ করবে। এবং এখানে আমরা কিন্তু একটা বর্ণালী তখন দেখতে পাবো, যেটাকে আমি বলতেছি বিকিরণ বর্ণালী। এটাকে আমরা বলতেছি বিকিরণ বর্ণালী, বিকিরণ বর্ণালী। আচ্ছা, এবার তুমি আমাকে একটা জিনিসের উত্তর দাও। আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি যেখানে বিকিরিত শক্তির পরিমাণ কত, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এখানে বিকিরিত শক্তির পরিমাণ কত, বিকিরিত মানে কি পরিমাণ এনার্জি আসলে ছেড়ে দিছে, বিকিরিত শক্তির পরিমাণটা কত, বিকিরিত শক্তির পরিমাণটা কত, তুমি বলতে পারো আমাকে? বিকিরিত শক্তির পরিমাণ, এটাকে আমরা ডেল্টা ই দিয়ে লিখি, বলতে পারবা বিকিরিত শক্তির পরিমাণ কত? বিকিরিত শক্তির পরিমাণ কত? ই হাই মাইনাস ই লো, ই হাই মাইনাস ই লো। বিকিরিত শক্তির পরিমাণটা কত হবে? ই হাই মাইনাস ই লো। ই হাই জিনিসটা কি? এই যে উচ্চ শক্তি স্তরে এনার্জির লেভেলকে, এনার্জির পরিমাণটাকে আমি ই হাই বলতেছি, নিম্ন শক্তি স্তরে এনার্জির পরিমাণটাকে আমরা ই লো বলতেছি। বইয়ে ই ওয়ান আর ই টু দিয়ে দেওয়া, তুমি ই ওয়ান আর ই টু দিয়ে করিও না, ই হাই এবং ই লো দিয়ে করো, ঠিক আছে? আচ্ছা, আমরা এতটুকুতে একটু স্টপ থাকি। আমি তোমাকে চলো একটু করে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো নিয়ে একটু আলোচনা করি। আসলে অনেকেই হয়তো ভুলে গেছে, অনেকের কাছে মনে আছে, আমি তোমাকে একটু করে চলো ফিজিক্সের পড়া এগুলো আমি তোমাকে একটু মনে করাই দিয়ে আসো। যে ব্যাপারটা যেটা ছিল, যে আমার কাছে ধরো এরকম যদি হয়, একটা ওয়াই অক্ষ যদি থাকে, একটা যদি এক্স অক্ষ থাকে, দেখো তো আমার কাছে ধরো একটা তরঙ্গ, তরঙ্গটা ধরো এভাবে আছে, এটা যদি আমাদের একটা তরঙ্গ হয়, এটা তরঙ্গ, তাহলে এই তরঙ্গের এই যে দেখো একটা, এটাকে আমরা এটা পূর্ণ তরঙ্গ বলবো। একটা জিনিস খেয়াল করে দেখো, আমার এখানে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত এটাকে আমরা একটা পূর্ণ তরঙ্গ বলি। এটাকে আমি কি বলি? এটা পূর্ণ তরঙ্গ বলি। এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত সেটাকে আমরা একটা পূর্ণ তরঙ্গ বলি। একটা পূর্ণ তরঙ্গ যখন ফিল আপ হয়, এই পূর্ণ তরঙ্গে যেই পথের দৈর্ঘ্য থাকে, পূর্ণ তরঙ্গে যে পথের দৈর্ঘ্যটা থাকে, এটাকে আমরা বলে থাকি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি? এই যে একটা পূর্ণ তরঙ্গ যখন তৈরি হয়, তো সেই পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্যটা থাকে, এটাকে আমরা বলে থাকি তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের ডেফিনেশনটা বুঝতে পারছো? আচ্ছা, এরপর আরেকটা আছে যেটা, সেটা তো আমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি জিনিস? যে এক সেকেন্ডে যতটা পূর্ণ তরঙ্গ হবে, এক সেকেন্ডে যতটা পূর্ণ তরঙ্গ হবে, তাই হচ্ছে সেই তরঙ্গের কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক, কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে তোমার কাছে এখানে, এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। এটা মানে হচ্ছে প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে, এক সেকেন্ডে এক সেকেন্ডে যতটি পূর্ণ পূর্ণ কম্পন হয় বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, পূর্ণ কম্পন বা বা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়
তাকে তরঙ্গের কম্পাঙ্ক বলে। তাকে তরঙ্গের কম্পাঙ্ক কম্পাঙ্ক বলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তুমি এখানে এই যে আমরা কম্পাঙ্ক ডেফিনেশনটা পড়ে ফেলছি এবং এখানে একটা জিনিস দেখবা, ল্যামডা যেটা আছে তার একক হয়ে থাকে তোমার নর্মালি মিটার হয়ে থাকে। আমরা সেন্টিমিটারও প্রকাশ করি, ন্যানোমিটারও প্রকাশ করি। আর এফ যেটা থাকে তার একক হয়ে থাকে হার্জ। তার একক হয়ে থাকে হার্জ, বা এটাকে কেউ কেউ সেকেন্ড ইনভার্স ওয়ান এটা দিয়েও প্রকাশ করে থাকি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে তোমার আলোটা যেই ব্যাগে আগায় তাকে আমরা বলে থাকি এই যে তরঙ্গের ব্যাগ, মানে তরঙ্গটা যেই ব্যাগে আগাবে তাকে আমরা তরঙ্গের ব্যাগ বলি। এটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। আলোর ক্ষেত্রে তরঙ্গের ব্যাগটা কার সমান হয়ে যায়? তরঙ্গের ব্যাগটা সি এর সমান হয়ে যায়। সি বলতে আমরা কি বোঝাচ্ছি? সি বলতে আমরা বোঝাচ্ছি আলোর ব্যাগ। সি বলতে আমরা বোঝাচ্ছি এখানে আলোর ব্যাগ বোঝাচ্ছি। ঠিক আছে? যেমন আলোর ব্যাগের ভ্যালু কত হয়ে থাকে বায়ু মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমে হয়ে থাকে এটা? বায়ু বা শূন্য মাধ্যমে। বায়ু বা শূন্য মাধ্যমে আলোর ব্যাগ এটা হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। এবং আমরা ছোটবেলায় কিন্তু সবাই সূত্রও পড়ে আসছিলাম, বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা পড়ছি না? তাহলে এখান থেকে আমরা জানি বি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা পড়ে আসছি। বি তো হচ্ছে তরঙ্গের ব্যাগ, তরঙ্গের ব্যাগকে আমরা এখানে সি বলতেছি, তাহলে সি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এটাও কিন্তু আমাদের একটা সূত্র, সি ইকুয়াল টু এফ ল্যামডা, এটাও কিন্তু আমাদের একটা সূত্র। ক্লিয়ার? সি ইকুয়াল টু এফ ল্যামডা এটাও কিন্তু আমাদের একটা সূত্র। আর আরেকটা জিনিস আছে এই চ্যাপ্টারেই পড়বা তোমরা, ওইটাকে আমরা বলি তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা এটাকে আমরা মিউ বার দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? মিউ বার। আরেকটা জিনিস জানাই রাখি, কম্পাঙ্ক যেটা আছে কম্পাঙ্কটাকে এফ দিয়ে প্রকাশ করা হয়, একই সাথে আবার এটাকে মিউ দিয়েও প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? মিউ। এইভাবে লেখে মিউটাকে। কিভাবে লেখে? এইভাবে একটু বাঁকায় এইভাবে লেখে। বুঝতে পারছো কিভাবে লেখে? এইভাবে একটু বাঁকায় এইভাবে লেখে। এই দেখো, এইভাবে একটু বাঁকায় এইভাবে লেখে মিউ। তাহলে কম্পাঙ্ক এফটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ দিয়েও প্রকাশ করে থাকি। আর তরঙ্গ সংখ্যাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? মিউ বার দিয়ে প্রকাশ করি। আর তরঙ্গ সংখ্যাটা কি হয় বলতো? তরঙ্গ সংখ্যার সূত্র হচ্ছে 1/λ বা 1/λ। অর্থাৎ তরঙ্গ সংখ্যার ডেফিনেশন হবে তরঙ্গ দৈর্ঘ্যের বিপরীত রাশিকে তরঙ্গ সংখ্যা বলে। এই যে এটাকে ওয়েভ, এটার ইংলিশ টার্ম হচ্ছে তোমার ওয়েভ নাম্বার। ইংলিশ টার্ম হচ্ছে তোমার ওয়েভ নাম্বার। এটার ইংলিশ টার্ম কি? ওয়েভ লেন্থ। তরঙ্গ দৈর্ঘ্যের ইংলিশ টার্ম হচ্ছে ওয়েভ লেন্থ। আর ফ্রিকোয়েন্সি ইংলিশ টার্ম তোমরা সবাই জানো, ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের। আর ভ্যালোসিটি সবাই আমরা জানি। তাহলে আমাদের এটা কিন্তু আরেকটা সূত্র। ঠিক আছে? যেই সূত্রগুলো আমাদের লাগতেছে আমি কিন্তু সব শিখে দিচ্ছি, এগুলা এই জিনিসগুলো আমাদের এখানে লাগবে। ক্লিয়ার? দেখো তো জিনিসটা বুঝতে পারছি কিনা আমরা এখানে? আশা করি সবাই এখানে আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এই জিনিসটা একটু তুলে ফেলো, এই জিনিসটা তুলে ফেলো বা স্ক্রিনশট নাও বা যাই করো। আমি তোমাকে পিডিএফ দিয়ে দিবই। এরপরে তোমাকে আমি আরেকটা জিনিসও দেখাই দিই, প্লাঙ্কের ধ্রুবক নিয়ে। এরপর হচ্ছে আমরা আগেরটাতে যাব। পিডিএফ তো আমি পোস্টেই দিয়ে দিই। দেখো, আচ্ছা দেখো, এবার আমি তোমাকে আরেকটা জিনিস দেখে আসো। সেটা হচ্ছে, ধরো তুমি যদি এখানে একটা সূর্যের আলো দিয়ে চিন্তা না করে আমি এখানে আরেকটা জিনিস দিয়ে চিন্তা করতে পারি। ধরো এখানে একটা আলোকউৎস আছে, এটা ধরো একটা টর্চ, একটা বাল্ব আছে এখান থেকে। তো বাল্ব থেকে ধরো এখানে আলোক কণা বের হয়েছে, আলোক তরঙ্গ বের হয়েছে। তাহলে একটা আলোক তরঙ্গের মধ্যে যে কণাটা থাকবে, আলোক তরঙ্গের মধ্যে যে কণাটা থাকে, এই কণাগুলোকে আমরা কি বলি? ফোটন বলি। আলোক তরঙ্গের কণাগুলোকে আমরা কি বলি? ফোটন বলি। তাহলে ফোটন কি জিনিস? আলোক তরঙ্গের কণাকে ফোটন বলা হয়। কি বলা হয়? আলোক তরঙ্গের কণা যেটা থাকে, কণা, সেটাকে আমরা বলে থাকি ফোটন। এটাকে আমরা বলে থাকি ফোটন। আলোক তরঙ্গের কণাকে আমরা কি বলি? আমরা জানি প্রতিটা তরঙ্গের মধ্যেই কণা থাকবে, আর আলোক তরঙ্গের মধ্যে যে কণাটা থাকে সেটা কিন্তু আমাদের ফোটন কণা বলি আমরা এটাকে। আর ফোটন কণার শক্তি ইকুয়াল টু হয়ে থাকে, ফোটন কণার যে শক্তি এনার্জিকে আমরা ই দিয়ে প্রকাশ করতেছি, এটা ইকুয়াল টু হয়ে থাকে HF বা HC ডিভাইডেড বাই ল্যামডা। ওই যে এফকে আমরা চাইলে সি ডিভাইডেড বাই ল্যামডাও লিখতে পারি। তাহলে আমাদের এখানে ফোটন কণার শক্তি ইকুয়াল টু কত হয়ে থাকে? HF অথবা HC বাই ল্যামডা। আচ্ছা, এই সূত্র প্রমাণ করতে গিয়ে আসছে, এটার আসলে প্রমাণ নাই, কারণ এটা মানে ম্যাক্স প্লাঙ্ক প্রমাণ করছে, প্রমাণ আমাদের এগুলো দরকার নাই। কেমন?
ম্যাক্স প্লাঙ্ক এই সূত্রটা প্রমাণ করছে, আমাদের প্রমাণ দরকার নেই, জাস্ট আমরা ফর্মুলাটা মনে রাখবো, আমরা জাস্ট এখানে ফর্মুলাটা মনে রাখবো। ভাই এফ কে চিনলাম, সি কে চিনলাম, ল্যামডাকে চিনলাম, এইচ কে চিনি নেই। এইচ কি জিনিস? এইচ কে আমরা বলে থাকি প্লাঙ্কের ধ্রুবক। এইচ কে আমরা বলে থাকি কি বলতো? প্লাঙ্কের ধ্রুবক আমরা বলে থাকি। এবং এটার একটা ভ্যালু আছে ফিক্সড, এটার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স অফ 34, 10 ইনভার্স অফ 34, তারপর হচ্ছে তোমার হয়ে থাকে জুল সেকেন্ড ইনভার্স 1। কি হয়ে থাকে এখানে? জুল সেকেন্ড ইনভার্স 1 হয়ে থাকে, ঠিক আছে? সরি, জুল সেকেন্ড ইনভার্স 1 নাকি জুল সেকেন্ড হয়ে থাকে? দাঁড়াও আমি দেখি, এটা তো জুল, এটা সেকেন্ড ইনভার্স 1, জুল সেকেন্ড হয়ে থাকে, জুল সেকেন্ড। এটা একক হয়ে থাকে জুল সেকেন্ড। আমি একটু শিওর হয়নি, দাঁড়াও, প্লাঙ্কের ধ্রুবকের এককটা আমি তো ভুলে গেছি, দাঁড়াও, জুল সেকেন্ড নাকি জুল সেকেন্ড ইনভার্স 1? আমি একটু চেক করে দেখি, দাঁড়াও একটু, 1 সেকেন্ড চেক করে দেখি, তাহলে আর ভুল হবে না। একটা সেকেন্ড, আমি একটু কনফিউশন, এটা প্লাঙ্কস কনস্ট্যান্ট ইউনিট, এই জুল সেকেন্ড নাকি জুল সেকেন্ড ইনভার্স 1? জুল সেকেন্ড, জুল সেকেন্ড, ঠিক আছে, ঠিকই আছে, আমি ঠিকই লিখছি। ওকে ভাই, হ্যাঁ, ফর্মুলা রিক্যাপ করে দেবো, 1 পৃষ্ঠা সব আমি নোট ডাউন করে দেবো, টেনশন নিও না। তাহলে এই জিনিসটা আমরা একটু জেনে রাখলাম যে আমাদের ফোটন কণার শক্তি, ফোটন কণার শক্তি ইকুয়াল টু এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা। আসলে এটাকে আরেকটা জিনিসও বলা হয়, এই পুরো জিনিসটাকে, এটাকে বলা হয় বিকিরণ বর্ণালী শক্তিও বলা হয়। এটাকে কি বলা হয়? বিকিরণ বর্ণালীর শক্তিও বলা হয় এটাকে, এটাকে বিকিরণ বর্ণালীর শক্তিও আমরা বলতে পারি, ঠিক আছে? এটাকে আমরা কি বলতে পারি? বিকিরণ বর্ণালীর শক্তিও আমরা বলতে পারি। তাহলে এই জিনিসটা একটু দেখে রাখো, এই জিনিসটা কোথায় অ্যাপ্লাই হবে? এই যে দেখো তো তুমি এখানে, এখানে বিকৃত শক্তির পরিমাণ এটা লিখছো না, আর এটা এগুলোটা তাহলে আমি কি লিখতে পারি বলো তো? এখানে এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডাও লিখতে পারি। এটা একটু কি লিখতে পারি? এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডাও আমরা এখানে লিখতে পারি। এই যে এটা কোত্থেকে আসছে দেখানোর জন্যই আসলে এতগুলো কাহিনী আমরা এখানে করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটি ইম্পর্টেন্ট সূত্র। এই যে দেখো, তাহলে আমরা এখানে এটা দেখলাম, বিকিরণ বর্ণালীর শক্তি হচ্ছে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ওই যে এটা আমরা ওইখানে তার ডেল্টা ইকুয়াল টু, তখন এটা এখানে আমি লিখে দিছি। ক্লিয়ার? ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড হলে কোন লেকচার করব? এই যে আমাদের লেকচারগুলো করবা, প্লাস পাশাপাশি আমি তো তোমাকে 3টা বই থেকে করাবো, কেমন? আকিব শাহরিয়ার, হ্যাঁ, গুড, ওকে, ঠিক আছে। আচ্ছা, স্যারের বই কিনতে পারো, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো, এইগুলো সব আমরা এখানে পড়ে ফেলছি। দেখো তো তৃতীয় স্বীকার্য নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তৃতীয় স্বীকার্য নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এফ কি? এফ হচ্ছে তোমার এখানে ফ্রিকোয়েন্সি, এফ হচ্ছে তোমার কাছে এখানে ফ্রিকোয়েন্সি। তৃতীয় স্বীকার্য নিয়ে কারো কোনো কনফিউশন আছে? তৃতীয় স্বীকার্য নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আশা করি নাই, আশা করি নাই। তাহলে চলো আমরা নেক্সটে যাই, আসো। আচ্ছা, এখানে কি লিখছো? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তো প্রত্যেকটা কক্ষপথে শক্তি সমান হওয়ার কথা, কারণ এর না 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 না, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এখানে ইউজ হবে না। এখানে এম এম মানে ভর ত্রুটি, ওগুলো পরে পড়াবো আমরা, কেমন? এই যে নিয়ামূল, এগুলো তুমি যেটা বলতো সেগুলো এখন না, এগুলো পরে পড়াবো। ভর ত্রুটি একটা টপিক আছে, সেখানে পড়াবো, কেমন? ভর ত্রুটির টপিক আছে, সেখানে পড়াবো। আচ্ছা, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। রিক্যাপ মানে কি? এখানে দেখো, রিক্যাপ তো অনেকবার করছি আমরা। এখানে কাহিনী হচ্ছে, যদি নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তির শোষণ হবে, উচ্চ থেকে নিম্ন আসলে শক্তির বিকিরণ হবে। তখন বিভক্তি যখন বিকিরণ হয় তখন তুমি বিকিরণ বর্ণালী পাও, আর বিকিরিত শক্তির পরিমাণ ডেল্টা ই ইকুয়াল টু ইএইচ মাইনাস ই লো হয়ে থাকে। আবার এটাকে আমরা চাইলে লিখতে পারি কি? এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আশা করি আমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছি। ওকে, চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে আছে এখন বোর তত্ত্বের সাফল্য। বোর তত্ত্বের সাফল্যের মধ্যে ইম্পর্টেন্ট সাফল্যটা কি দেখো, একটা জিনিস। প্রথম কথা, বোরের তত্ত্ব অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। পরমাণুর স্থায়িত্ব বলতে কি বোঝাচ্ছি খেয়াল করে দেখো। আগের আমরা রাদারফোর্ড পরমাণু যখন পড়ছিলাম, মনোগ্রাফ যখন আমরা পড়ছিলাম, আমরা জানতাম না যে ইলেকট্রন যে রোটেশন করতেছে সেটা এনার্জি থেকে পাচ্ছে। বাট এখন আমরা জানি ইলেকট্রন শক্তি স্তরে অবস্থান করে, সেই শক্তি স্তর থেকে সে এনার্জিটা গেইন করতেছে। তার মানে আমার কাছে কি বলতো এখানে, এই যে স্থায়িত্বরা কেন স্থায়িত্ব প্রাপ্ত হচ্ছে সেটা আমি ব্যাখ্যা করতে পারলাম। সেকেন্ড কথা, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, দেখো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই যে আমাদের বোর তত্ত্ব আছে, সেটা কি করতে পারে? এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন বিশিষ্ট, দেখো বোর তত্ত্ব কি করতে পারে? এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। এর মানে কি? যদি, এর মানে হচ্ছে, যদি তুমি এখানে একটা কক্ষপথ চিন্তা করো, এখানে একটা কক্ষপথ চিন্তা করো, শুধুমাত্র একটা ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতে গেলে কি হয় এবং উচ্চ থেকে নিম্নতে আসলে কি হয়, সেটাকে কে ব্যাখ্যা করতে পারছে? সেটাকে ব্যাখ্যা করতে পারছে বোর। যদি একাধিক ইলেকট্রন থাকে, তার বর্ণালীকে কিন্তু বোর পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না।
কারণ একাধিক পরমাণু একাধিক ইলেকট্রন থাকলে সেখানে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে। সি হচ্ছে আলোর গতি, সি হচ্ছে আলোর বেগ। ওকে, দেখো তাহলে ব্যাপারটা বুঝতেছো কিনা দেখো, যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী কি করা যায়, এই যে বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়। কারণ যদি একাধিক ইলেকট্রন থাকে তখন কি হবে, একাধিক ইলেকট্রন থাকলে এখানে কন্টিনিউয়াস কিন্তু মানে এখানে একটা ইলেকট্রন থাকলে যেরকম চিন্তা করা সহজ, একাধিক ইলেকট্রন থাকলে কিন্তু এরকম চিন্তা করা সহজ না, কারণ এখানে কন্টিনিউয়াস আপ ডাউন করতে থাকবে। তখন এমন না যে একটা আপ ডাউন করবে বাকিটা তাকাই থাকবে, ব্যাপারটা এমন না। তখন এখানে যে ঘটনা হবে, একাধিক একই সময়ে একাধিক ইলেকট্রন কিন্তু আপ ডাউন করবে, তখন এখানে কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে। সেটা কিন্তু কি করতে পারে না, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। বাট সাফল্যটা কোথায়, রাদারফোর্ড তো একটার জন্য ব্যাখ্যা করতে পারে নাই, এই যে বোর তো একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য হইলো ব্যাখ্যা করতে পারছে, তাহলে এটা হচ্ছে একটা সাফল্য। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ সাফল্য। সেটা কি, যে আমাদের এক পরমাণু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী আমরা বোর পরমাণু মডেল দ্বারা ব্যাখ্যা করা যায়। যেমন দেখো হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন থাকে, একটা। হিলিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন থাকে, একটা, কারণ হিলিয়ামে থাকে দুইটা, হিলিয়াম প্লাস লেখা মানে একটা ইলেকট্রন শর্টেজ, তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টা, একটা আছে। লিথিয়াম 2+, এখানেও কিন্তু একটা ইলেকট্রন থাকে। তারপরে বেরিলিয়াম 3+, এখানেও কিন্তু একটা ইলেকট্রন থাকে। তাই এদের সবার আমরা কি করতে পারি, বর্ণালীটা আমরা বোর পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে ভাইয়া, মিউ কি, ফ্রিকোয়েন্সিকে মিউ লেখা হয়। ওকে, তাহলে আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি। তাহলে খেয়াল করে দেখো, আমি তোমাকে বলি, এই যে হাইড্রোজেন, এই জায়গায় তো তোমার কাছে ইলেকট্রন থাকবে একটি ইলেকট্রন আছে। বাট হিলিয়াম, এই জায়গায় থাকে দুইটা ইলেকট্রন। হিলিয়ামের বর্ণালী কিন্তু কে ব্যাখ্যা করতে পারে না, হিলিয়ামের বর্ণালী কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে না। বাট তুমি যদি হিলিয়াম প্লাসে কিন্তু ইলেকট্রন থাকবে তোমার কাছে এখানে একটা, আর সেই একটা ইলেকট্রন থাকলে হিলিয়াম প্লাসকে কিন্তু কি ব্যাখ্যা করতে পারবে, এই যে হচ্ছে আমাদের এখানে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে। যেমন লিথিয়াম ইলেকট্রন থাকে 3টা, বাট এটাকে তাহলে বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে না। বাট লিথিয়াম 2+কে নাও, লিথিয়াম 2+ মানে কি, 3টা থেকে 2টা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে ইলেকট্রন বাকি আছে একটা। তাহলে এই লিথিয়াম 2+-এর বর্ণালীকে কিন্তু আমাদেরকে ব্যাখ্যা করতে পারে, এই যে আমাদের বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। সেমভাবে সেমভাবে তোমার হচ্ছে বেরিলিয়াম ইলেকট্রন থাকে 4টা, তাহলে এটাকে কিন্তু আমাদের বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারবে না। বাট তুমি যদি বেরিলিয়াম 3+কে নাও, তাহলে 3টা ইলেকট্রন বের করে ফেলছো, তাহলে বেরিলিয়াম 3+-এ কিন্তু ইলেকট্রন আছে একটা, তাহলে এগুলোকে কিন্তু কে ব্যাখ্যা করতে পারে, বোর পরমাণু মডেল এগুলোর বর্ণালীকে ব্যাখ্যা করতে পারে। ঠিক আছে, আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা এই মতবাদ থেকে পাওয়া যায়। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা ইন ডিটেলস পড়াশোনা করব, তাই আমরা এখন এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা সামনে আলোচনা করব। বাট এতটুকু জেনে রাখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝাবে শক্তি স্তর সংখ্যাকে। শক্তি স্তর নিয়ে তো আইডিয়া পাইছি হচ্ছে আমরা কার থেকে, বোর পরমাণু মডেল থেকে। তাই এখানে বলা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যার ধারণা এই মতবাদ থেকে পাওয়া যায়। এটা আমরা একটু পরবর্তীতে পড়াবো, মানে এটা এখনো পড়াই নেই তোমাকে আমি, এটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো আমরা। আচ্ছা, আর শক্তি স্তর পরিবর্তনকালে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করা যায়। ওই যে ডেল্টা এর পরিমাণটা আমরা বের করতে পারছি, ই হাই মাইনাস ই লো, এটা তো রাদারফোর্ড বের করতে পারে নাই। তাহলে এটা বোর তত্ত্বের সাফল্য। তাহলে বোর তত্ত্বের সাফল্যগুলো কি তোমরা বুঝতে পারছো? যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ইয়েস বা ক্লিয়ার বা ওয়াই লিখিও, তাহলে আমি বুঝবো তুমি বুঝতে পারছো। এখানে কেন ক্লাস ভালো লাগতেছে না কেন তোমার? ক্লাস ভালো লাগতে হবে, পড়া মাত্র এখন শুরু হয়েছে, এইচএসসি যাত্রা। ওকে, গুড। তাহলে এবার আসলে আমরা আলোচনা করবো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, যে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাকে একটু স্টার মার্ক দাও, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। সীমাবদ্ধতাকে একটু স্টার মার্ক দাও, কারণ এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, যদি একাধিক ইলেকট্রন থাকে, একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী কি করতে পারে না, ব্যাখ্যা করা যায় না। যেমন এটা এইখানে আমি একটু ছক করে দিই, এখানে তোমাকে দেখো লিখে দিছি আমি, এটা স্টার মার্ক দিয়ে রাখো। সেটা কি, এখানে আমি কি লিখছি, এখানে আমি লিখছি তোমার কাছে এখানে যে বোর পরমাণু মডেল দ্বারা বর্ণালী ব্যাখ্যা করা যায় কাদের কাদের, আর যায় না কাদের কাদের। যেমন হাইড্রোজেন প্লাসের কিন্তু আমি বর্ণালী ব্যাখ্যা করতে পারবো না, কারণ হাইড্রোজেন প্লাসে কয়টা ইলেকট্রন থাকে, জিরোটা। হাইড্রোজেন ইলেকট্রন থাকে একটা, হাইড্রোজেন প্লাস ইলেকট্রন থাকে জিরোটা। তো জিরোটা থাকলে কিন্তু ব্যাখ্যা করা যাবে না, হিলিয়ামও যাবে না, হিলিয়াম 2+ও যাবে না, লিথিয়ামও যাবে না। সেকেন্ড কথা, আমরা যে বলে আসছি অলরেডি যে দ্বিতীয় শিকার যে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে কত, L=NH/2 পাই। এই সূত্র যে বোর কোত্থেকে পাইছে এটা কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। তিনি আমরা দেখছিলেন যে কৌণিক ভরবেগ L=NH/2 পাই যদি আমি লিখি, তাহলে সবগুলোর আনসারে মিলে যাচ্ছে। তো এটা একটা স্বীকার্য মানে কি, এটা কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছে, প্রমাণ করা যায় নাই। বাট L=NH/2 পাই,
এটার সূত্রটা কোত্থেকে আসছে সেটা কিন্তু তখনও প্রমাণ করা সম্ভব হয়নি। তাহলে এটার এটা সীমাবদ্ধতা কি, যে L = ns/2 এই মানের কারণ ব্যাখ্যা করতে পারে নাই। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু সূত্রটা খাটবে, কারণ এটা দিয়ে দেখা গেছে যে তোমার সব কিছু মিলতেছে। তাই যেহেতু সব কিছু মিলে যাচ্ছে তাই এটাকে স্বীকার করে নেওয়া হয়েছে যে L = ns/2 হবে। ঠিক আছে, ওকে। তারপরে এখানে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। এটা কি জিনিস, এটা একটু পরবর্তীতে পড়ানো হবে, জাস্ট আবার একটু দেখে রাখো, এই লাইনটা রিডিং করে রাখো, এটা পরবর্তীতে পড়ানো হবে। এটা এখনো পড়াই নেই আমি তোমাকে, এটা পড়াই নেই, সামনে পড়াবো এটা। হাইজেনবার্গের একটা অনিশ্চয়তা নীতি আছে, এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না কে, বোর পরমাণু মডেল। আচ্ছা, দুইটা জিনিস আছে, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জিম্যান প্রভাব, একটা হচ্ছে স্টার্ক প্রভাব। ভাই কি জিনিসগুলো আমি তোমাকে বুঝাচ্ছি, আসো। চলো এগুলো লেখাগুলো আমি একটু পরে দেখাচ্ছি, পরে আমি তোমাকে কনসেপ্টটা একটু বুঝে আসি, পরে আমি লেখাগুলো তোমাকে পড়াই দিচ্ছি। আগে তোমাকে না B4, হ্যাঁ B4 প্লাস ব্যাখ্যা করা যাবে, দেখো। আচ্ছা আমি তোমাকে একটু করে আগে জিমেন প্রভাব আর স্টার্ক প্রভাবটা একটু করে বুঝাই। আচ্ছা তুমি আমাকে একটু করে বলো তো, ধরো তোমার যদি কি হয়, এখানে তোমার যদি এই জায়গায় একটা উচ্চ কক্ষপথ থাকে, এই জায়গাটা নিম্ন কক্ষপথ থাকে, আর তোমার একটি মানে তাহলে এটা হচ্ছে আমাদের এন লো, এটা হচ্ছে আমাদের এন হাই। তো এই জায়গায় আমার কাছে একটি ইলেকট্রন আছে, ইলেকট্রনটা উচ্চ থেকে কোথায় আসছে, নিম্নতে আসছে। তাহলে সেই সময় এখানে বিকিরণ বর্ণালী হবে, সেই সময় এখানে কি দেখা যাবে, বিকিরণ বর্ণালী দেখা যাবে। তো দেখা গেছে কি, তুমি যদি এই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করো, কি ফিল্ড প্রয়োগ করো, চুম্বক ক্ষেত্র যদি প্রয়োগ করো, একটা আমাকে একটু করে বলো তো, একটা চুম্বক ক্ষেত্রে কি থাকে, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। চুম্বক ক্ষেত্রে কি থাকে বলো তো, চুম্বক ক্ষেত্রে এটা যদি তুমি একটা চুম্বককে নাও, একটা চুম্বকের মধ্যে কি থাকে বলো, একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। তাহলে এখন আমি যদি এখানে একটা চুম্বক ক্ষেত্রকে প্রয়োগ করি, তাহলে কি হবে দেখি আসো। ধর এখানে বিকিরণ বর্ণালী এখানে তৈরি হচ্ছে, ওকে। আমি যদি এখানে একটা কি তৈরি করি, একটা কি প্রয়োগ করি, একটা ধরো এই জায়গায় আমি একটা নর্থ পোল দিলাম একটা চুম্বকের, এখানে একটা আমি সাউথ পোল দিলাম, একটা চুম্বক ক্ষেত্র দিলাম, একটা চুম্বক ক্ষেত্রকে এখানে অ্যাপ্লাই করছি, একটা নর্থ পোল মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে এখানে অ্যাপ্লাই করছি, নর্থ পোল এবং সাউথ পোল। তখন দেখা যায় কি জানো, এই যে একটা সিঙ্গেল একটা বর্ণালী লাইন ছিল না, এইটা অনেকগুলা, এই যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে অনেকগুলা সূক্ষ্ম লাইনে বিভক্ত হয়ে গেছে, অনেকগুলো কি লাইনে বিভক্ত হয়ে গেছে, সূক্ষ্ম লাইনে বিভক্ত হয়ে গেছে। এইটা অনেকগুলা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, কার প্রভাবে, চুম্বক ক্ষেত্রের প্রভাবে। এই যে বর্ণালীটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে দেখা যায় যে অনেকগুলা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। তো এখন এই সূক্ষ্ম রেখায় বিভক্ত কেন হয়ে পড়ে সেটাকে আসলে কে ব্যাখ্যা করতে পারে নাই, বোর পরমাণু মডেল। ব্যাখ্যা করতে পারে নাই। আর একটা এই যে আমাদের বিকিরণ বর্ণালী, সেটা একটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে এরকম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাওয়ার যে ঘটনাটা, এটাকে বলা হয় জিমেন প্রভাব। এটাকে কি বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় জিমেন, বা জিম্যান ইফেক্ট বলা হয়। তাহলে জিম্যান ইফেক্ট কি জিনিস, জিম্যান ইফেক্ট হচ্ছে একটা বিকিরণ বর্ণালীকে যদি আমি একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে পাস করি, তাহলে সেই বিকিরণ বর্ণালীটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে। এই প্রভাবটাকে বলা হয় জিমেন প্রভাব। তো কেন ক্ষুদ্র ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে সেটাকে কি ব্যাখ্যা করতে পারে নাই, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। তাহলে তোমরা কি জিমেন প্রভাবটা বুঝতে পারছো, বলো তো আমাকে একটু, তোমরা জিমেন প্রভাবটা বুঝতে পারছো কিনা। ওকে, গুড। এইবার আরেকটা প্রভাব আছে, এরপর আমি তোমাকে লেখাগুলো পড়াই দিব। আগেরটা কাজ করি, এগুলোকে চলে একটু উপরে তুলে দিই। আরেকটা প্রভাব আছে আমাদের কাছে, সেটাকে আমরা বলি স্টার্ক প্রভাব। বলি। ওটা বোঝানোর জন্য আমি চলে এটাকে একটু লাইনটাকে এখানে আনি। স্টার্ক প্রভাব তোমাকে কি বলে, তুমি যদি সেম ধর এখানে একটা বিকিরণ বর্ণালী পাচ্ছ, এই বিকিরণ বর্ণালীতে তুমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করো। আচ্ছা ইলেকট্রিক ফিল্ড কিভাবে অ্যাপ্লাই হয় বলো তো, যদি এখানে যদি তুমি কিছু পজিটিভ চার্জকে রাখো, আর এই জায়গায় তুমি যদি কিছু নেগেটিভ চার্জকে রাখো, দেখবা এই জায়গার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে। এই জায়গার মধ্যে কি কাজ করে, ইলেকট্রিক ফিল্ড কাজ করে। কি কাজ করবে এখানে, ইলেকট্রিক ফিল্ড। এই জায়গার মধ্যে কি কাজ করবে, ইলেকট্রিক ফিল্ড, আর যেটাকে আমরা ই বলি। তো
বলা হয়েছে কি, যদি একটা বিকিরণ মণ্ডল আমরা এখানে পাই, আর এখানে যদি আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার মানে আমি এখানে ধরো পজিটিভ চার্জ দিলাম, ধরো এই জায়গায় আমি একটা নেগেটিভ চার্জকে দিলাম, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, তখনও কি হবে, তখনও আমার এই বিকিরণ প্রণালীটা এরকম অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়বে। এই অসংখ্য বিকিরণ প্রণালীটা অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়বে। যদি আমি যদি আমি ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করি, তাও অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে। আমি যদি একটা ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করি, প্লাস মাইনাস দিই, তাও সেখানে এই বিকিরণ প্রণালীটা অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে পড়ে। এই যে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিকিরণ প্রণালীটার এভাবে অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে যাওয়ার প্রভাবকে বলা হয় স্টার্ক প্রভাব। কি বলা হয়? স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব। স্টার্ক প্রভাব। তো এরকম কেন বিভক্ত হচ্ছে সেটাকে কিন্তু বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। এই কেন বিকিরণ প্রণালীটা অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হচ্ছে, এটাকে কি করতে পারে নাই, এটাকে হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে নাই। তাই এটা কিন্তু একটা বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তাহলে একটা জিনিস দেখো, জিমেন প্রভাব মানে কি বলতো? জিমেন প্রভাব মানে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে আবার বিকিরণ প্রণালীটা অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে যায়। আর স্টার্ক প্রভাব মানে কি? একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে বিকিরণ প্রণালীটা অসংখ্য ক্ষুদ্র রেখায় বিভক্ত হয়ে যায়। মাঝে মাঝে আমরা গোলাই ফেলি, এমসিকিউতে কোয়েশ্চন আসে, জিমেন প্রভাব কোনটা, তড়িৎ ক্ষেত্র না ম্যাগনেটিক ফিল্ড? স্টার্ক প্রভাব কোনটা, তড়িৎ ক্ষেত্র না ম্যাগনেটিক ফিল্ড? তুমি আজকে হয়তো পড়তেছো, আজকে মনে আছে, বাট তোমাকে একটা শর্টকাট শিখাই দিই। শর্টকাটটা কি? শর্টকাট আছে, দেখো, জিমেনের মধ্যে এম আছে, এম থেকে মনে রাখবা ম্যাগনেটিক, এম থেকে মনে রাখবা ম্যাগনেট বা চুম্বক ক্ষেত্রটা। তার মানে এই জন্য জিমেনে এম আছে, তাই জিমেন হচ্ছে ম্যাগনেটিক ইফেক্টটা, তার মানে চুম্বক ক্ষেত্রের প্রভাবটা। তাহলে আমাকে বলো তো, স্টার্ক প্রভাবটা তোমরা বুঝতে পারছো এবং জিমেন প্রভাবটা সবাই বুঝতে পারছো? সবাই যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু ওয়াই ওয়াই জানেও। জিমেন ইফেক্ট কেন বলা হয়? কারণ এটা বিজ্ঞানে জিমেন বের করছে, বিজ্ঞানে জিমেন আবিষ্কার করছে, জন্য জিমেন ইফেক্ট বলা হয়। এই যে দেখো এখানে লেখা আছে এবারে জিমেন প্রভাব, এটাকে কে করতে, এটা কিন্তু বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। স্টার্ক প্রভাব, এটাও কিন্তু বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমার বলি, কোয়েশ্চনটা এভাবে করে, জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাব কোন মডেলের সীমাবদ্ধতা? এটা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে? তাহলে জিমেন প্রভাবে কি হইতেছে? চুম্বক ক্ষেত্রের প্রভাবে। দেখো এই যে দেখো, আমি তোমাকে বক্স করে করে দেখাই, এই দেখো জিমেন প্রভাব, এটাতে কি হয়? চুম্বক ক্ষেত্রের প্রভাবে বিকিরণ বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। একে জিমেন প্রভাব বলে। একে কি হয়? জিমেন প্রভাব বলে এটাকে। আর বোর পরমাণু মডেল এটা ব্যাখ্যা করতে পারে না। আর স্টার্ক প্রভাব জিনিসটা কি? স্টার্ক প্রভাব মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে। কার প্রভাবে? তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলা আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। এই প্রভাবটাকে আমরা কি বলতেছি? স্টার্ক প্রভাব বলতেছি। বোর পরমাণু মডেল এটার ব্যাখ্যা করতে পারে না। ক্লিয়ার? হ্যাঁ, টনি স্টার্ক। দেখো বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আমি একটু করে এটাও একটু করে বলে দিই যে জিমেন প্রভাব এবং আমাদের যে স্টার্ক প্রভাব, এগুলো কিন্তু কার সীমাবদ্ধতা বলো তো? কোন মডেলের সীমাবদ্ধতা? বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। খেয়াল রাখবা। চলো নেক্সটে যাই। নেক্সট এখন আমরা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটু তোমাকে লিখে দিব যে কিছু দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেগুলো হচ্ছে আমাদের আসলে মনে রাখা লাগবে। তো তার আগে একটা কাজ করি আসো, তার আগে চলো আচ্ছা একটা লিখে দিই, এটা এমসিকিউতে আসলে বারবার, এই জন্য লিখে দিই এখানে। তাহলে এখানে আমরা মনে রাখবো যে জিমেন প্রভাব এবং আমরা মনে রাখবো এখানে জিমেন প্রভাব ও স্টার্ক প্রভাব, ও স্টার্ক প্রভাব এরা হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা কেমন? এটা একটু তাহলে মাথায় রাখবা, এটা একটু তাহলে মাথায় রাখবো অবশ্যই। ওকে, তাহলে চলো আমি তোমাকে একটু করে যাই নেক্সটে। নেক্সটে আসছে হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই যে দৃশ্যমান আলো কারা কারা? বেনিয়া সহ কলা। দৃশ্যমান আলো কারা কারা? বেনিয়া সহ কলা। কিভাবে মনে রাখবো আমরা? এই যে দেখো, মনে রাখতাম, আমি ছোটবেলা মনে রাখতাম বেনি আসহ আসহ কলা, বেনি আসহ কলা, এভাবে মনে রাখতাম আমরা। যেমন বে দিয়ে কি বোঝায়? বে দিয়ে বোঝায় বেগুনি, বেগুনি। নি দিয়ে কি বোঝায়? নি দিয়ে বোঝায় নীল। আ দিয়ে বোঝায় আসমানি, আ দিয়ে বোঝায় আসমানি। তারপর এই স দিয়ে আসহ, স দিয়ে কি বোঝায়? সবুজ।
সবুজ। হ দিয়ে কি বোঝায়? হলুদ। হলুদ। তারপর এই যে কমলা, ক দিয়ে কি বোঝায়? ক দিয়ে বোঝায় এই যে তোমার কাছে কি কমলা। আর লা দিয়ে বোঝায় লাল। লা দিয়ে কি বোঝায়? লা দিয়ে বোঝায় লাল। তাহলে এই যে বেগুনি আলোটা, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে থাকে? 380 ন্যানোমিটার থেকে 424 ন্যানোমিটার। নীল, এটার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে থাকে? 424 ন্যানোমিটার থেকে, একটু মুখস্থ রাখতে হবে এগুলা, 450 ন্যানোমিটার। আসমানি, এটা তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে থাকে? 450 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। সবুজ, তার তরঙ্গ দৈর্ঘ্য কত হয়ে থাকে? 500 ন্যানোমিটার থেকে 575 ন্যানোমিটার। 575 ন্যানোমিটার। 575 ন্যানোমিটার। হলুদ, এটা কত হয়ে থাকে? 575 থেকে 590 ন্যানোমিটার। এরপর এটা কত হয়ে থাকে? 590 ন্যানোমিটার থেকে 647 ন্যানোমিটার। এরপর একটা হয়ে থাকে কত? লাল, 647 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। তাহলে মোট কথা হচ্ছে দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্যটা কোন থেকে কোন রেঞ্জের মধ্যে গেছে? 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে যদি এটা হয়, তাহলে এটা হচ্ছে আমার দৃশ্যমান আলোর, এটা হচ্ছে আমার দৃশ্যমান আলো। এই আলোটা আমার চোখে ধরা পড়বে, এই আলোটা আমার চোখে ধরা পড়বে। এর মানে হচ্ছে, ধরো তুমি যদি এখানে একটা নিম্ন কক্ষপথ নাও, যদি এখানে একটা উচ্চ কক্ষপথ নাও, ধরো এখানে তুমি একটা উচ্চ কক্ষপথ নিছো, কেমন? নেওয়ার পরে তোমার ধরো একটি ইলেকট্রন উচ্চ থেকে সে ধরো নিম্নে নেমে আসছে, আর ধরো এখানে একটা বিকিরণ তুমি পাইছো। সেই বিকিরণটা যদি তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, তাহলেই এই বিকিরণটা কি হবে? দৃশ্যমান আলো হবে। এটা কি হবে? এটা দৃশ্যমান আলো হবে। বুঝতে পারছো? এটা কি হবে? এটা দৃশ্যমান আলো হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এটা কি হবে? দৃশ্যমান আলো হবে। এগুলো কি মনে রাখতে হবে? হ্যাঁ, মাস্ট বি মনে রাখতে হবে। মাস্ট বি পরীক্ষার জন্য মনে রাখতে হবে। মাস্ট বি পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখতে হবে। ক্লিয়ার? দেখো তো এগুলো বুঝতে পারছো কিনা? এটা মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে। ওকে, তারপর চলো আমরা নেক্সটে যাই। আসো, নেক্সট হচ্ছে আমাদের আছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর সিরিজ। এটার মানে কি? এটার মানেটা চলো আমি তোমাকে দেখাই দিই। বোরিং লাগবে না, একটু তুমি ধৈর্য ধরো। তোমার কাছে অনেকগুলো ম্যাথ আছে, সামনে আমরা করবো, তখন দেখবো সব ঠিক হয়ে গেছে। তখন দেখবো সবই ঠিক হয়ে গেছে। কেমন? আচ্ছা, একটা কাজ করি, আসো এখানে আমি তোমাকে দেখাই। ধরো আমরা এখানে অনেকগুলো কক্ষপথ আঁকি। ধরো দেখ, এটা একটা কক্ষপথ আঁকলাম, তারপর ধরো এখানে এখানে আঁকলাম। আচ্ছা, এবার আরেকটু বড় করে আঁকতে হবে আসলে। ধরো দেখ, এখানে একটা লাইন টানলাম, কেমন? ওকে, তারপর তোমার এখানে একটা লাইন টানলাম। আচ্ছা, একটা কাজ করি, এটাকে তো কপি পেস্ট করলে হচ্ছে। 2, 3, 4, 5, 6, মোটামুটি 6টা লাইন টানলে হয়। আচ্ছা, তাহলে এবার আমি তোমাকে দেখাই। ধরো দেখ, এটাকে আমি বলতেছি n=1, মানে এটা হচ্ছে আমার প্রথম, এই লাইনটা হচ্ছে আমার প্রথম কক্ষপথের লাইন। এই লাইনটা হচ্ছে আমার কার? প্রথম কক্ষপথের লাইন, কেমন? এই জায়গায় লাইনটা হচ্ছে আমার প্রথম কক্ষপথের লাইন। তারপরে এটা হচ্ছে আমার দ্বিতীয় কক্ষপথ, এটা ধরা যাক আমার তৃতীয় কক্ষপথ, এটা ধরা যাক আমার চতুর্থ কক্ষপথ, এটা ধরা যাক আমার পঞ্চম কক্ষপথ, ধরা যাক এটা ধরা যাক আমার ষষ্ঠ কক্ষপথ। তো এখানে আমাদের টপিকটার নাম দেখো কি? হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর সিরিজ। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় হচ্ছে যে, ধরো একটি ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে আছে, তাহলে সে কোন শক্তি স্তরে ব্যাক করতে পারবে বলো তো? কোনো একটি ইলেকট্রন যদি 2 নম্বর শক্তি স্তরে থাকে, সে ব্যাক করতে পারবে কিন্তু 1 নম্বর শক্তি স্তরে। আবার একটি ইলেকট্রন যদি ধরো 3-এ থাকে, সে ধরো যদি 1-এ ব্যাক করে। আবার একটা ইলেকট্রন ধরো 4-এ আছে, তাহলে সে ধরো এখানে 1-এ ব্যাক করছে।
আবার একটা ইলেকট্রন ধরো 5-এ আছে, সে ধরো যাকে এখানে 1-এ ব্যাক করছে। আবার ধরো একটা ইলেকট্রন 6-এ আছে, সে ধরো 1-এ ব্যাক করছে। তো এই সময় মানে আমি তোমাকে বুঝাই বলি, দেখো ইলেকট্রনগুলো যদি উচ্চ শক্তি স্তর থেকে 1 নাম্বার শক্তি স্তরে ফেরত আসে, তাহলে তুমি যে পারমাণবিক বর্ণালীর সিরিজটা পাবা সেটাকে বলা হবে লাইম্যান সিরিজ। এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে লাইম্যান সিরিজ। তাহলে লাইম্যান সিরিজ মানে কি? লাইম্যান সিরিজ মানে হচ্ছে এই যে তখন বিজ্ঞানী লাইম্যান আবিষ্কার করছে, এটা বিজ্ঞানী লাইম্যান দেখছে যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এগুলো থেকে ইলেকট্রনগুলো যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, ইলেকট্রনগুলো যদি প্রথম শক্তি স্তরে ফেরত আসে, তাহলে এদের তরঙ্গ দৈর্ঘ্যটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হয়। তাহলে সেই এখান যখন মানে ইলেকট্রনগুলো যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম যাই বলো না কেন, যদি প্রথম শক্তি স্তরেই ফেরত আসে, যদি প্রথম শক্তি স্তরেই ফেরত আসে, তাহলে এই প্রতিটা বিকিরণ বর্ণালীর একটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের মধ্যেই সেটা ঘোরাঘুরি করতে থাকে। আর সেই তখন সেই সিরিজটাকে কি বলা হয়? লাইম্যান সিরিজ বলা হয়। তাহলে লাইম্যান সিরিজের জন্য এন লো এর মান কত বলো তো? এন লো এর মান হচ্ছে 1। কারণ লাইম্যান সিরিজে ইলেকট্রন সবসময় কোথায় ফেরত আসবে? 1 নাম্বার শক্তি স্তরেই ফেরত আসবে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা? হাইড্রোজেন ইলেকট্রন তো ফার্স্ট শক্তি স্তরে থাকে, হ্যাঁ, তুমি এনার্জি দিলে সেটা সেকেন্ডও যেতে পারে, থার্ডও যেতে পারে, ফোর্থও যেতে পারে, ফিফথও যেতে পারে, 11তম তো যেতে পারে, তুমি যদি এনার্জি দাও। ঠিক আছে, তুমি যদি এনার্জি দাও। ওকে, আচ্ছা। তারপর লাইম্যান সিরিজটা বোঝা গেছে? সবাই যদি লাইম্যান সিরিজ বুঝে থাকো তাহলে আমাকে একটু বাই বাই জানিও তো। লাইম্যান সিরিজ থেকে আমরা কি মনে রাখবো? লাইম্যান সিরিজ, হ্যাঁ আরেকবার বোঝাবো, আরেকবার বোঝাচ্ছি। দেখো লাইম্যান সিরিজ মানে হচ্ছে তোমার ইলেকট্রনগুলো যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম থেকে শুধুমাত্র প্রথম শক্তি স্তরে ফেরত আসে, তাহলে যখন এখানে ফেরত আসবে তখন এখানে বিকিরণ বর্ণালী তৈরি হবে। দেখা যাবে এই বিকিরণ বর্ণালীগুলো যে তরঙ্গ দৈর্ঘ্য, এটা একটা রেঞ্জের মধ্যেই থাকতেছে। তো এই তখন এই সিরিজটাকে বলা হবে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের জন্য এন লো এর মান কত? 1। তারপর এমন যদি হয় ইলেকট্রনগুলো যদি এই ধরো 3 নাম্বার থেকে ধরো যদি 2 নাম্বারে ফেরত আসে, বা এখান থেকে যদি শুধু 2 নাম্বারে ফেরত আসে, বা এখান থেকে যদি শুধু 2 নাম্বারে ফেরত আসে, বা এখান থেকে যদি শুধু 2 নাম্বারে ফেরত আসে, তাহলে দেখবা 2 নাম্বারে যখন ফেরত আসতেছে সবগুলা মানে ইলেকট্রনগুলা, তখন তাদের যে বিকিরণ বর্ণালী, এদেরও একটা বর্ণালীগুলো আর তরঙ্গদৈর্ঘ্যের একটা রেঞ্জ থাকবে। আর এই সিরিজটাকে তখন বলা হয় বামার সিরিজ। বিজ্ঞানী বামার এটা আবিষ্কার করছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বামার সিরিজ। তাহলে বামার সিরিজের জন্য এন লো এর মান কত হয়? এন লো এর মান হয় 2। কারণ বামার সিরিজে সবগুলো ইলেকট্রন কোথায় ফেরত আসবে বলো তো? 2 নাম্বার শক্তি স্তরে ফেরত আসবে। তাহলে এখান থেকে কি মনে রাখতে হবে? লাইম্যান সিরিজে 1 নাম্বার শক্তি স্তরে হচ্ছে আমাদের কি হয়? ইলেকট্রনগুলো ফেরত আসে। বামার সিরিজে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনগুলো ফেরত আসে। অ্যাকচুয়ালি 5 জন বিজ্ঞানী নিয়ে আমরা পড়বো: লাইম্যান, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড। আরেকজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে হামফ্রিজ। এটা তোমার লাগে না, তাও দেখাই দিব আমি, সমস্যা নাই। মানে বেসিক্যালি তারা কি করছেন আসলে, যেমন লাইম্যান কি পরীক্ষা করছেন, লাইম্যান পরীক্ষা করে দেখছেন যদি 1 নাম্বার শক্তি স্তরে আসে, তা মানে ইলেকট্রনগুলা উচ্চ শক্তি স্তর থেকে, তাহলে কি ধরনের তুমি আসলে বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা কীরকম হয় সেটা তিনি বের করছেন। আচ্ছা, তারপর সেমভাবে যদি এরকম হয়, চিন্তা করে দেখো, তোমার যদি এরকম হয়ে থাকে, এখানে আমি দেখাই তোমাকে, কি কালার দিয়ে দেখানো যায়? সাদা কালার দিয়ে দেখাই। দেখো, ধরো এরকম যদি হয়, এবার যদি 3 নাম্বারে ফেরত আসে, এরপর আমি তোমাকে ছক করে তো দেখাই দিবই, জাস্ট আগে একবার চিত্র দিয়ে তোমাকে দেখাচ্ছি। ধরো 3-এ যদি ফেরত আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটা লাইম্যান বামার পেস্টেন সিরিজ। এটাকে তখন আমরা বলবো পেস্টেন। এটাকে বলা হবে পেস্টেন সিরিজ। আর পেস্টেন সিরিজের জন্য এন লো এর মান কত হবে? এন লো এর মান হবে 3। ঠিক আছে, লাইম্যান, বামার, পেস্টেন। এরপর আছে ব্রাকেট মানে কি? ব্রাকেট সিরিজটা কেমনে পাবো? ব্রাকেট সিরিজটা পাবো হচ্ছে আমরা যদি এইখান থেকে যদি ধরো এখানে যদি ফেরত আসে, অথবা এখান থেকে যদি ধরো এই জায়গায় যদি ফেরত আসে, মানে 4 নাম্বার শক্তি স্তরে যদি ফেরত আসে, তাহলে সেটাকে আমরা বলবো ব্রাকেট সিরিজ। আর ব্রাকেট সিরিজের জন্য এন লোটা কত হয়? এন লো হবে তোমার কাছে এখানে 4। ব্রাকেট সিরিজের জন্য এন লো কত হবে? এন লো হবে 4। আর আরেকটা আছে তোমার কাছে এখানে, যদি কি হয় বলো তো, এখান থেকে যদি ধরো 5 নাম্বারে যদি ফেরত আসে, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো লাইম্যান, বামার, পেস্টেন, ব্রাকেট, ফুন্ড সিরিজ। এটাকে তখন আমরা বলবো ফুন্ড সিরিজ। আর ফুন্ড সিরিজের জন্য আমাদের এন লো কত হয়ে থাকে? এন লো হয়ে থাকে 5।
ঠিক আছে, অ্যানলো কত হয়ে থাকে, স্যার অ্যানলো হয়ে থাকে একটা সেকেন্ড, এখানে অ্যানলো 2, এখানে অ্যানলো 3, অ্যানলো 4, হ্যাঁ অ্যানলো হচ্ছে 5, এখানে 5 ফেরত আসতেছে। হ্যাঁ, আর কোন ইলেকট্রন যদি এরও উচ্চ থেকে, ধর আরও উচ্চ থেকে, ধর এখান থেকে শুরু যদি 6 নাম্বারে ফেরত আসে, এটাকে বলা হয় হামফ্রিস সিরিজ। এটাকে বলা হয় কি, হামফ্রিস সিরিজ। আমি তোমাকে সব লিখে দিব, আসো। হামফ্রিস সিরিজটা আসলে আমার জন্য লাগে না, এটার জন্য অ্যানলো ইকুয়াল টু 6 হয়। তাহলে দেখো একটা জিনিস, এখানে ল্যান্ড করতেছে কোথায়, লাইম্যানে ল্যান্ড করতেছে কিন্তু এই জায়গাটাতে, এই জায়গায়। তারপরে বামারে ল্যান্ড করতেছে কোথায়, ইলেকট্রনগুলো 2 নাম্বারে, বামারে কিন্তু ল্যান্ড করতেছে 2 নাম্বারে। প্যাস্টেনে ল্যান্ড করতেছে কোথায়, ইলেকট্রনগুলা 3 নাম্বারে। তারপরে ব্রাকেটে ল্যান্ড করতেছে কোথায়, ইলেকট্রনগুলা 4 নাম্বারে। তারপরে ফুন্ডেল ইলেকট্রনগুলো কোথায় ব্যাক করতেছে, 5 নাম্বারে। আর হামফ্রিজে ইলেকট্রনগুলো কোথায় ব্যাক করতেছে, 6 নাম্বারে। ঠিক আছে, এই 6টা সিরিজ আছে আমাদের এখানে। তাহলে 6টা সিরিজের নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে, এবং আমরা এখানে হচ্ছে তোমার এখানে এই যে এই জিনিসগুলো দেখব। তাহলে আমি চলো তোমাকে নামগুলো মুখস্থ করার টেকনিক শিখাই দিয়ে একটা আসো। এই নামগুলো তুমি কি মনে রাখবা, নামগুলো কীভাবে মনে রাখবা, এটা মনে রাখবা তুমি, লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। কি মনে রাখবা, লাইলির বাবার পাশে, পাশে, আচ্ছা আমি নেক্সট পিসটা লিখে দিয়ে আসো। এটা একটু আবারও এমনি থাকুক, তুমি পরে তুলে নিও এটা, আমি জাস্ট তোমাকে একটু দেখাই দিয়ে আসো। ছড়াটা তুমি মনে রাখবে এরকম, যে লাইলির বাবার পাশে, লাইলির বাবার পাশে ব্রাজিলের, ব্রাজিলের ফুটবলার হাঁটে, ফুটবলার হাঁটে। লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে। তো এর মানে কি, এর মানে দেখি আসো আমরা। এর মানে হচ্ছে তোমার কাছে এখানে এই লাইলি দ্বারা বোঝাচ্ছি আমরা লাইম্যান সিরিজ। লাইলি দ্বারা কি বোঝাচ্ছি, লাইম্যান সিরিজ। বাবা দ্বারা বোঝাচ্ছি বামার সিরিজ। পাশে দ্বারা বোঝাচ্ছি প্যাস্টেন সিরিজ। আর ব্রাজিলের দ্বারা বোঝাচ্ছি ব্রাকেট সিরিজ। ফুটবলার দিয়ে বোঝাচ্ছি ফুন্ড সিরিজ। আর হাটে দিয়ে বোঝাচ্ছি আমরা হামফ্রিস সিরিজ। কেমন, হামফ্রিস। ওকে, দেখো তো এগুলোর নামগুলো মনে থাকবে না তাহলে তোমার, যে লাইলির বাবার পাশে ব্রাজিলের ফুটবলার হাঁটে, তাহলে একটু মুখস্থ রাখবো আমরা নামগুলো। এখন আমি তোমাকে একটা ছক করে এখান থেকে যা যা কোয়েশ্চেন আছে আমি তোমাকে দেখাই দিচ্ছি। এতটুকু কি তুমি বুঝতে পারছো, দেখো এতটুকু বুঝতে পারছো কিনা, একটু মুখস্থ রাখবা জিনিসটা। হ্যাঁ, ওকে, তাহলে এবার আমি তোমাকে একটা ছক করি, এবং ছক করে চলো সব তোমাকে দেখাই দিয়ে আসো। আমি এখানে একটা ছক করে চলো তোমাকে আমি সব দেখাই দিয়ে আসো। এখানে একটা ছক করতে হবে আমাদের এখানে, এই ছকটা আসলে আমাদের এখানে মনে রাখা লাগবে। ছকে আমরা কি করবো, এখানে ছকে আমরা টোটাল 7টা ঘর করবো। আসলে আমরা 7টা ঘর করি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, ওকে, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6 এবং 7। ওকে, তাহলে আমাদের এটা একটু নিচে নামাই দিই, দাঁড়াও। হ্যাঁ, ওকে, তাহলে মোটামুটি হয়েছে। ওকে, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো সিরিজের নাম। আমরা এখানে তোমার লিখবো হচ্ছে সিরিজের নাম। সিরিজের নাম কি কি সিরিজ পাইছি বলো তো একটু করে। আমরা পাইছি তোমার এখানে লাইম্যান, এই যে লাইম্যান সিরিজ পাইছি, লাইম্যান। দেখো এখানে পাইছি হচ্ছে আমরা লাইম্যান পাইছি, লাইম্যান সিরিজ পাইছি। তারপর হচ্ছে বামার পাইছি। একটু আপাতত আমি তোমাকে বলি, এগুলো তথ্য জিনিস, ম্যাথ যখন করাবো তখন অনেকগুলো ম্যাথ আসবে, কেমন। তো এখন এত টেনশন নেওয়ার দরকার নেই, অনেকগুলো ম্যাথ করবো, আমি সূত্র প্রমাণ করাবো, টেনশন নিও না। জাস্ট আপাতত তোমাকে ম্যাথ করার জন্য এগুলো হচ্ছে হাতিয়ার, এই জিনিসগুলো ম্যাথে তোমার লাগবে, তাই একটু আগে থেকে শিখে রাখতেছি। লাইম্যান, বাবার, প্যাস্টেন, তারপর একটা ওয়ার্ম আপ করা, এগুলো আমরা ওয়ার্ম আপ করতেছি। ব্রাকেট, ফুন্ড, তারপর হচ্ছে তোমার হামফ্রিস। তো এখানে দেখো
প্রতিটার সিরিজের জন্যই এন লো এর মান হচ্ছে ফিক্সড। প্রতিটা সিরিজের জন্য এন লো বলতে বোঝায় কি নিম্ন শক্তি স্তর, তার মানটা হচ্ছে ফিক্সড। যেমন লাইম্যান সিরিজের জন্য এন লো হবে 1, বামারে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 4, এখানে হবে 5, এখানে হবে 6। আর এন হাইগুলো চেঞ্জ হবে, যেমন লাইম্যানের জন্য এন হাই কত হইতে পারে, 1 থেকে বড় যে কোনো কিছু, তোমার 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, এভাবে যে কোনো কিছু হইতে পারে। এটার জন্য 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এখানে 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, এখানে 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, এখানে 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে, এখানে 7 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে। ঠিক আছে, এন হাইগুলো এভাবে করে আমরা মনে রাখবো। আর এরপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি পরিলক্ষিত অঞ্চল। মানে আমি বলছিলাম না যে তোমার এখানে এই যে লাইম্যান সিরিজের যে বর্ণালীগুলো থাকবে তার একটা অঞ্চলের মধ্যে তারা হচ্ছে যে কি থাকবে, ভেরি করবে। এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা মনে রাখবো পরিলক্ষিত অঞ্চল, মানে কোন আলোর রেঞ্জের মধ্যে সেটা ঘুরোঘুরি করে, পরিলক্ষিত অঞ্চল। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরিলক্ষিত অঞ্চল। এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে প্রতিটা সিরিজের এন লো এর মান। এটা মুখস্থ রাখাই লাগবে। দেখো প্রথমে কি হয়, এখানে দেখা যাবে অতি বেগুনি অঞ্চল, লাইম্যানের জন্য হয় অতি বেগুনি অঞ্চল। তাহলে অতি বেগুনি অঞ্চল কোন সিরিজে দেখা যায়, লাইম্যান সিরিজের জন্য অতি বেগুনি অঞ্চল। বামারের জন্য দেখা যায় দৃশ্যমান অঞ্চল, বামারের জন্য দেখা যায় দৃশ্যমান অঞ্চল, বামারের জন্য দেখা যায় দৃশ্যমান অঞ্চল। তারপরে তোমার কাছে এখানে আমাদের দেখা যাবে বাকিগুলোতে সবগুলো দেখা যাবে অবলোহিত অঞ্চল, সবগুলোতে কি হবে, অবলোহিত অঞ্চল হবে। বাকি সবগুলোতে অবলোহিত অঞ্চল হবে, সবগুলোতে কি হবে, অবলোহিত অঞ্চল হবে। এটা তো হবে অবলোহিত অঞ্চল, সবগুলোতে গেলে অবলোহিত অঞ্চল করে করে হবে। এখানেও হবে অবলোহিত অঞ্চল, অবলোহিত মানে হচ্ছে আইআর। আর এখানেও হবে অবলোহিত অঞ্চল, অবলোহিত অঞ্চল হবে। দেখো তাহলে এখান থেকে আমরা এই ছকটা থেকে কি মনে রাখবো, যে প্রতিটা সিরিজের এন লো এর মান কত সেটা মনে রাখবো, আর সেখানে কোন কোন অঞ্চল দেখা যায়। বিশেষ করে তুমি দেখো এই নিচের চারটার জন্য কিন্তু সবার জন্য সেম অঞ্চল, তাই এটা অবলোহিতটা মনে রাখাটা কিন্তু খুব ইজি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দৃশ্যমানটা, এখান থেকে মাস কোয়েশ্চেন আসবে, এরপর অতিবেগুনি থেকেও কোয়েশ্চেন আসে। তবে বামার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে, জিজ্ঞেস করে বামার সিরিজে কোন অঞ্চলটা পরিলক্ষিত হয়, বামার সিরিজে কোন অঞ্চলটা পরিলক্ষিত হয়। তাহলে মনে রাখবো কি বলতো, মনে রাখবো তোমার কাছে হচ্ছে আমরা এখানে আমাদের দৃশ্যমান অঞ্চল পরিলক্ষিত হয়। কেমন, আশা করি তোমরা এতটুকু সবাই এখানে বুঝতে পারছো, কারো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে চলো আমি এবার একটু করে তোমাকে সূত্রগুলো প্রমাণ করাই, এরপর আমরা আস্তে আস্তে আসতেছি। আসো চলো তোমাকে এখানে আমরা এবার কিছু সূত্র প্রমাণ করবো। মানে আমরা ম্যাথ করার জন্য তো আমাদের সূত্র দরকার, হাতিয়ার দরকার। সেই সূত্র এতটুকু আমাকে যদি এতটুকু তোমরা বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টে ওয়াই ওয়াই জানিয়ে হতো। এরপর হচ্ছে আমরা সূত্র পড়বো, সূত্র কিছু প্রমাণ করবো আমরা, কেমন, যেগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। এতটুকু তোমরা সবাই বুঝতে পারছো, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে, কোথাও যদি না বুঝো আমাকে অবশ্যই জানাবা, কেমন। যারা ফেসবুকে দেখতেছো তারাও একটু জানাও। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে চলো আমি তোমাকে কিছু সূত্রটা প্রমাণ করে। আর তো বেশিক্ষণ ক্লাস নাই, তাই এখন ব্রেক দিব না, আর এই জন্য বেশি আগে ক্লাস শেষ করে দিই, ক্লাস শেষ করে দিব তো বেশিক্ষণ নেই, 20-25 মিনিট আছে। ওকে আসো সূত্র প্রমাণ করি আসো কিছু। তাহলে এখানে আমি লিখবো সূত্র প্রতিপাদন, ঠিক আছে। একটু সূত্রগুলো তুমি প্রতিপাদন, আমি তোমাকে বলি সূত্র প্রতিপাদন তোমার বই পরীক্ষায় লাগবে না, পরীক্ষায় শুধু মেন সূত্রটা তুমি শিখে রাখবা এবং আনসার করবা, সেগুলো আমি তোমাকে নোট ডাউন করে দিব। বাট একটাবার আমি তোমাকে দেখাই আসি সূত্রগুলো প্রমাণ আসলে কোত্থেকে আসছে, কেমন। আচ্ছা সূত্র প্রতিপাদন তোমার পরীক্ষায় লাগবে না, সো কেউ যদি এই পার্টটি স্কিপ করতে চাও স্কিপ করতে পারবা, সমস্যা নেই। সূত্র প্রতিপাদন তোমার পরীক্ষায় আসলে লাগবে না, সূত্র প্রতিপাদন। চলো সূত্র প্রতিপাদনগুলো আমরা শিখে ফেলি আসো, কিন্তু তোমার এটা পরীক্ষায় আসলে লাগবে না। দেখো তো তোমাদেরকে আমি কি শিখাইছি, তোমাদেরকে আমি শিখাইছি যদি আমাদের এটা যদি নিউক্লিয়াস হয়, দৃশ্যমানকে কিভাবে ইংলিশে স্যার কি হবে, আচ্ছা কি বলে, দৃশ্যমানকে বলা হবে তোমার কি বলতো এখানে ভিজিবল, দৃশ্যমানকে বলা হবে ভিজিবল, দৃশ্যমানকে কি বলা হবে ভিজিবল রিজিয়ন, কেমন, ভিজিবল রিজিয়ন। হ্যাঁ এডমিশনও লাগবে না, এডমিশনও লাগবে না, প্রমাণ সূত্রের প্রমাণ এডমিশনও লাগবে না, কিন্তু তুমি হচ্ছে জাস্ট একবার দেখে রাখো মনের শান্তির জন্য যে তুমি এটা দেখছো প্রমাণটা। ধর এটা তোমার নিউক্লিয়াস, আর ধরা যাক এটার একটা এখানে একটা এনতম কক্ষপথ আছে, ধরা যাক এটা হচ্ছে একটা আমার এনতম কক্ষপথ,
ক্লিয়ার? ধরা যাক এটাকে আমরা কি ধরে নিচ্ছি, এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা nতম কক্ষপথ। তাহলে এইখানে ধরা যাক আমার কাছে একটা ইলেকট্রন আছে, ধরা যাক এটা হচ্ছে আমার কাছে একটা ইলেকট্রন আছে এখানে। তাহলে আমাকে বলো তো এখানে এই ইলেকট্রনটাকে, এই নিউক্লিয়াসে যে প্রোটন থাকবে সেটা একটা আকর্ষণ বল দিবে না? সে আকর্ষণ বলটা কত হবে? কুলম্ব বল। আর গতকালকে কিন্তু আমরা তোমাকে শিখে আসছিলাম এই কুলম্ব বলটাই কিন্তু আমার কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে mv²/r এটা ইকুয়াল টু কত হয়ে থাকে? কুলম্ব বল হয়ে থাকে। এটা কি তোমাদের মনে আছে? দেখো তো এটা কি তোমাদের মনে আছে কি না? আমি এটাকে একটু মডিফাই করে লিখবো কিরকম বলো তো? আমি একটু মডিফাই করে লিখবো এখানে তোমার কাছে, এখানে আমি এটা একটু মডিফাই করে লিখবো কি mvn², mvn²r_n, মানে mv²/r এটা লেখার পরিবর্তে আমি একটু মডিফাই করে কি লিখলাম, mv²/r লেখার পরিবর্তে mvn², মানে nতম কক্ষপথের বেগ আর nতম কক্ষপথের ব্যাসার্ধ। যে আমাদের এখানে এই যে ভ্যালুটা, এই দূরত্বটাকে আমরা rn বলতাম, আর স্পর্শক বরাবর যে ব্যাগটা থাকে, স্পর্শক বরাবর যে ব্যাগটা থাকে সেটাকে আমরা বলতাম vn। মনে আছে কিনা দেখো, স্পর্শক বরাবর ব্যাগটাকে আমরা বলতাম vn। তাহলে এটা ইকুয়াল টু কত হইতো? কুলম্ব বলের সমান হইতো। তাহলে কুলম্ব বলের সূত্র কি হয়? কুলম্ব বলের সূত্র কি হয়ে থাকে বলো? কুলম্ব বলের সূত্র কি হয়ে থাকে? কুলম্ব বলের সূত্র হয়ে থাকে ওই যে 1/4πε0, 1/4πε0 ইন্টু e² ডিভাইডেড বাই e² e² ডিভাইডেড বাই rn। দেখো তো আর e² ডিভাইডেড বাই rn², এটা ছিল না? e² ডিভাইডেড বাই rn², মানে e²/r² ছিল, এটাকে আমরা rn বসাচ্ছি। এই সূত্রটা আমি গতকালকে তোমাকে লাস্ট টাইমে পড়াইছি কিনা দেখো তো, তাই না? এই সূত্রটা আমি গতকালকে পড়াইছি না তোমাদের? হ্যাঁ, এই সূত্রটা তো আমরা গতকালকে পড়াইছি। ওকে, এই সূত্রটা আমরা গতকালকে পড়াইছি, তাহলে আমরা এই সূত্র থেকে আগাবো। হ্যাঁ ভাইয়া, 9-এর সূত্রটা এরকম ছিল না। 9-এ ওই যে কে দিয়েছিল আর কি, এই 1/4πε0কে কে বলতো আর কি তোমার কাছে এখানে, কেমন? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কি করতে পারি একটু লক্ষ্য করে দেখো তো। আমরা এই জায়গা থেকে আমরা তোমার যদি ব্যাগ বের করতে চাই, আমরা যদি কি বের করতে চাই? ব্যাগ। তাহলে আমি একটা কাজ করতে পারি, একটা rn কাটাকাটি করতে পারি। তাহলে rn কাটাকাটি করলে কি পাবো দেখো তো এখান থেকে? তাহলে একটা যদি rn কাটাকাটি করি তাহলে এখানে আমরা পাবো mvn², তারপর আমরা এখানে পাবো তোমার কাছে 1/4πε0, 1/4πε0 ইন্টু একটা rn কিন্তু কাটাকাটি গেছে, তাহলে এখানে থাকবে e² ডিভাইডেড বাই শুধু একটা rn থাকবে। এই mটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি পাবা? vn² ইজ ইকুয়াল টু কি পাবো বলো তো? vn² ইকুয়াল টু কি পাবো? vn² ইকুয়াল টু পাবো তোমার এখানে এই যে দেখো, আমরা উপরে পাচ্ছি হচ্ছে e², এখানে পাচ্ছি হচ্ছে আমরা 4πε0 mrn। তাহলে আমি যদি এখানে রুট ওভার করে দিই তাহলে vn ইকুয়াল টু কি আসতেছে বলো? vn ইকুয়াল টু আসবে তখন এই কে রুট ওভার করে দিলে, এটা e² করে দিলে এটা ই হয়ে যাবে, আর এখানে কি হবে? এখানে হবে 4πε0 mrn, 4πε0 mrn, আর এই পুরোটার উপরে এটা রুট ওভার হয়ে যাবে। দেখো বুঝছো কিনা? তাহলে এইটা যেটা পাইছো সেটা কি? nতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগ, এটা সূত্র। nতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের সূত্র পেয়ে গেছো। দেখো বুঝছো কিনা? nতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের সূত্র তুমি এখানে পেয়ে গেছো। ক্লিয়ার? দেখো তো nতম কক্ষপথে ইলেকট্রনের ব্যাগের সূত্রটা একদম সোজা না? এটা আমি তোমাকে একসাথে সব নোট ডাউন করে দিব। mvn² কিভাবে আসলো ভাইয়া? এই যে দেখো, গতকালকে তোমাদেরকে আমি শিখাইছিলাম যে আমাদের এই যে কেন্দ্রমুখী বলের মান কত ছিল? mv²/r ছিল। আর অন্যদিকে কুলম্ব বলের মান কত ছিল? 1/4πε0 e²/r² ছিল। আজকে আমরা কি করছি? জাস্ট ভি এর জায়গায় vn বসাইছি, nতম কক্ষপথ চিন্তা করছি, আর r এর জায়গায় rn বসাইছি। আর এখানে জাস্ট কুলম্ব বলের সূত্র এখানেও r এর জায়গায় rn বসাইছি। এটা তো আমরা গতকালকেই পড়াইছি, এই জিনিসটা তো আমরা গতকালকেই পড়াইছি, এটা তো গতকালকের পড়া। ওইখান থেকে জাস্ট আমরা সূত্রটা প্রমাণ করে vn এর এই জিনিসটা আনলাম। কেমন? সবাই কি বুঝতে পারছো জিনিসটা? দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এটা বুঝো নাই? এটা কি বুঝো নাই বলো? সেকেন্ড লাইন বুঝো নাই? এই যে কি করছি আমরা এখানে rn, আর এখান থেকে rn কাটাকাটি করছি একটা, এই rn এখানে rn² ছিল, এটা কাটাকাটি করে এখানে rn থাকছে, এখানে rn আছে, এখানে rn আছে।
এখানে আরএন আছে। এই যে দেখো, দেখো এটা তো কুলম্ব বল, এটা তো কুলম্ব বল, আর এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তো গতকালকে আমি বলে আসছিলাম না যে আমার এখানে কুলম্ব বলটা কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। এই আচ্ছা আমাকে একটু করে বলো, এই সূত্রটা তুমি আজকে কেন বুঝতে যাচ্ছ? এই সূত্রটা গতকালকে আমরা পড়াইছি তোমাকে। তাহলে এই সূত্রটা আমি তোমাকে গতকালকেই পড়াইছি। এটা তো গত ক্লাসে ছিল। এই সূত্রটা তো গত ক্লাসে ছিল। এই সূত্রটা তো গত ক্লাসে আমরা প্রিভিয়াস ক্লাসেই তোমাকে পড়াইছি, তাই না? এইখান থেকে তো আমি আগাচ্ছি। এই সূত্রটা আমি গত ক্লাসেই পড়াইছি তোমাকে। ওকে, তাহলে এখান থেকে আমি বিএন পেয়ে গেছি। আশা করি বিএন সবাই বুঝতে পারছো। ওকে, গুড গুড, হ্যাঁ গুড, বুঝতে পারছো। ওকে, চলো আমরা যাই এবার নেক্সট সূত্রে আসে, আমরা যাই নেক্সট সূত্রে। এবার আমরা দেখো এখান থেকে আমরা কি জানি সবাই, এল ইকুয়াল টু আমরা জানি, অলরেডি পড়ে আসছি, এল ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। এল ইকুয়াল টু পড়ে আসছি কি, এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। এল ইকুয়াল টু পড়ে আসছি এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। আবার পড়ে আসছি না এম ভি এন আর এন, এটাও পড়ে আসছি। তাহলে এখন আমরা যদি খেয়াল করার চেষ্টা করে দেখি, এই যে আমরা ভিএন এর জায়গায় ভিএন এর মানটা বসাই দিব। তাহলে ভিএন এর জায়গায় যদি ভিএন এর মানটা বসাই, কি পাচ্ছি দেখো তো, এম ভিএন ইকুয়ালটা আমরা কত পাইছি এখানে বলো একটু করে। ভিএন ইকুয়ালটা আমরা কত পাইছি, ই ডিভাইডেড বাই রুট ওভার অফ 4 পাই এপসাইলন নট এম আর এন, এটা পাইছি। ইনটু এখানে আর এন আছে, ইজ ইকুয়াল টু এখানে কি আছে, এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই আছে। এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই আছে। দেখো কি করছি, জাস্ট এই ভিএন আগের পৃষ্ঠা থেকে ভিএন এর মানটা এখানে বসাইছি। সূত্রের প্রমাণ না বুঝলেও সমস্যা নাই, জাস্ট তুমি এই যে সূত্রগুলো মনে রাখবা তাইলেই হবে। সূত্রের প্রমাণ যে সবার শিখা লাগবে তা না, কেমন? তাহলে আমরা এখানে এই যে ভিএন এর জায়গায় ভিএন এর মানটা বসাইছি, আর আর এন ছিল আর এন বসাইছি, আর এনএইচ বাই টোয়াইস পাই এখানে লিখছি। তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে এই যে আমার যেখানে আর এন আছে, এটার উপর কিন্তু রুট ওভার আছে, বাট এখানে কিন্তু রুট ওভার নাই। তাহলে এই আর এন আর এই আর এনকে যদি কাটাকাটি করি, উপরে কি থাকবে, এটা রুট ওভার আর এন থাকবে না? উপরে কি থাকবে বলো, এই আর এ, এই রুট ওভার আর এন, আর এই আর এন কি শুধু আর এন যদি কাটাকাটি করি, উপরে রুট ওভার আর এন থাকবে না? উপরে রুট ওভার আর এন থাকবে না? এটা বুঝতেছো, উপরে রুট ওভার আর এন থাকবে। তাহলে কাটাকাটি করবো, আসো। তাহলে কাটাকাটি করলে কি পাবো, দেখো এখানে এম পাইছি গুণন, এখানে কি আসছে দেখো, এখানে আসছে তোমার কাছে ই আসছে, এখানে এখানে তোমার কাছে কত আসছে, 4 পাই। এই যে দেখো এই রুট ওভার অফ, এইখানে 4 পাই এপসাইলন নট, শুধু এম থাকবে, আর এখানে রুট ওভার আছে, আর এখানে আর এনটা একটা আর এন কাটাকাটি কি, এখানে রুট ওভার আর এন থাকবে, আর এখানে থাকবে এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। এনএইচ ডিভাইডেড বাই টোয়াইস পাই। দেখো তো ভাই বুঝছো কিনা কি করছি বলো তো? এখানে এই যে আমার কাছে এখানে যে আর এনটা আছে, তার সাথে এই আর এনটা কাটাকাটি করছি, বাট এটার উপর রুট ছিল, তাই এটা রুট ওভার আর এন এখানে আছে, তাই এখানে কাটাকাটি করে কি আসছে, রুট ওভার আর এন আসছে। এবার তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও। যদি উভয় পক্ষকে বর্গ করো তাহলে কি থাকবে দেখো, বর্গ করলে কি আসবে দেখো, বর্গ যদি করে দিই তাহলে এখানে আসবে এম কে যদি বর্গ করি তাহলে কি আসবে, এম কে বর্গ করলে এখানে আসবে এম স্কোয়ার, ই কে বর্গ করলে আসবে ই স্কোয়ার, এই রুট ওভারকে বর্গ করে দিলে আসবে 4 পাই এপসাইলন নট, শুধু এম আসছে। আর এন কে বর্গ করে দিলে এখানে আর এন আসবে। এটাকে বর্গ করলে কি পাবো আমরা, এখানে এটাকে বর্গ করলে পাবো এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার। দেখো বুঝছো কিনা, বর্গ করে আমরা এটা পাইছি। তাহলে আমরা কি করছি, এখানে উভয় পক্ষকে বর্গ করছি, এখানে আমরা কি করলাম, বর্গ করছি, বর্গ করে আমরা এই জিনিসটা পাইছি। বুঝছো, বর্গ করে আমরা এই জিনিসটা পাইছি। এখন বর্গ করে যদি আমরা এই জিনিসটা পাই, কি কি কাটাকাটি যাবে দেখো তো এখান থেকে। আগে দেখো কাটাকাটি কি কি যাবে, একটা 4 পাই আর একটা 4 পাই স্কোয়ার, 4 তো কাটাকাটি গেছে, এখানে একটা পাই বাকি থাকবে, এখানটা কি বাকি থাকবে, একটা পাই বাকি থাকবে, একটা এমও কিন্তু কাটাকাটি যাবে, আর ই স্কোয়ারটা নিচে চলে যাবে। তাহলে আর এন ইকুয়ালটা কি পাচ্ছ দেখো এখান থেকে, তাহলে এখান থেকে আমরা আর এন, এটা এগুলো কি পাচ্ছি দেখি আসো, আর এন ইকুয়ালটা আমরা পাচ্ছি আর এন, এটা এগুলো আমরা পাচ্ছি এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, তারপরে একটা 4 পাই স্কোয়ার, 4 পাই কাটাকাটি এখানে পাই থাকবে, পাই এম স্কোয়ার আর এম কাটাকাটি এখানে এম থাকবে, তাহলে পাই এম ই স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমরা আর এন এর সূত্র পেয়ে গেলাম। এই দেখো এটা হচ্ছে আমাদের আর এন এর সূত্র পেয়ে গেলাম। বুঝতে পারছো এই জিনিসটা? দেখো আর এন এর সূত্রটা বুঝতে পারছো কিনা, কাটাকাটি করে জাস্ট আমরা আর এনটা পেয়ে গেছি। সেকেন্ড লাইন আরেকবার, এই যে দেখো ভিএন, একটু আগে তুমি ভিএন বের করছো এখানে, এই যে দেখো একটু আগে তুমি ভিএন বের করছো, এই ভিএন এর জিনিসটাকে জাস্ট এখানে বসাই দিছি, বসাই দিয়ে সূত্র প্রমাণ করলাম, আর এন ইকুয়াল টু আমরা এই জিনিসটা পাইলাম। বুঝছো, আর এন ইকুয়াল টু আমরা এই জিনিসটা পাইলাম।
ক্লিয়ার কিনা দেখো তো, আর এন ইকুয়াল টু আমরা এই জিনিসটা পাইছি। ওকে, আচ্ছা, তাহলে এইবার আমি তোমাকে শর্টকাট শিখাবো একটু করে, দেখো সেটা কি। আমরা এখানে আর এন ইকুয়াল টু কি পাইলাম, আর এন ইকুয়াল টু আমরা পাইছি তোমার কাছে, দেখো এখানে এই যে এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট পাই এম ই স্কোয়ার। তাহলে পাইলাম এখানে এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট পাই এম ই স্কোয়ার। এখন দেখো এখানের মধ্যে অনেকগুলো ভ্যালু তুমি জানো, যেমন এইচ এর ভ্যালু কত হয়, প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10^34। অ্যাপসাইলন নটের ভ্যালু কত হয়, 8.854 ইন্টু 10^12 হয়ে থাকে অ্যাপসাইলন নটের ভ্যালু। পাইয়ের ভ্যালু তুমি জানো, পাইয়ের ভ্যালু হয়ে থাকে 3.1416। এম এর ভ্যালু তুমি জানো ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10^31 হয়ে থাকে। আর ই এর ভ্যালু হয়ে থাকে কত, ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10^19 কুলম হয়ে থাকে। এই সবগুলো ভ্যালুকে যদি আমি এখানে বসাই তাহলে কি পাচ্ছি আমরা এখানে, দেখো তো এন স্কোয়ারটা এখানে আলাদা গুণফল আকারে রাখি, কারণ এটার মান আমি জানি না, এটা কক্ষপথ অনুযায়ী চেঞ্জ হবে। আর এইচ এর জায়গায় যদি বসাই দিই 6.626 ইন্টু 10^34 স্কোয়ার ইন্টু অ্যাপসাইলন নট, তাই না, তাহলে অ্যাপসাইলন নট হচ্ছে কত 8.854 ইন্টু 10^12 পাই, এম হচ্ছে 9.1 10^31 আর ই মানে 1.6 ইন্টু 10^19 স্কোয়ার। তো এখানে যদি ক্যালকুলেট করো, এটা যদি কি করো ক্যালকুলেট করো, এই বেরোটা যদি ক্যালকুলেট করো কত আসবে, এই বেরোটা যদি ক্যালকুলেট করে কত আসবে, এটা আসবে তোমার 0. আমাদের এখানে দেখো 0.53। দেখো এই বেরোটা কত আসবে, এটাকে ক্যালকুলেট করবা, এটা আসবে 0.53 গুণন 10^10 ইন্টু এন স্কোয়ার। তুমি ক্যালকুলেট করে দেখবে এই বেরোটা এটা আসবে। বাট তুমি এখন বলবা যে ভাই আমি যদি ক্যালকুলেটার এটাকে একবার ইনপুট দিই তাহলে আমার হয়তো ম্যাথ এরর আসতে পারে। কেন? কারণ আমাদের যে ক্যালকুলেটারগুলো আছে সেগুলো পাওয়ার 100 পর্যন্ত হ্যান্ডেল করতে পারে। এখন এই জন্য কী করতে হবে, তোমাকে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে হবে। পুরোটাকে একবার ইনপুট দিলে ক্যালকুলেটার ম্যাথ এরর দেখাতে পারে। কেমন? না না না, ই এর মান সব, আমরা তো ই এর মান চিন্তা করতেছি, চিহ্ন চিন্তা করবো না, এখানে নেগেটিভ বসাবো না। ই এর কিন্তু মান চিন্তা করবো, ই এর এখানে নেগেটিভ বসাবো না। কেমন? এটা খেয়াল রাখবা। তাহলে আমরা আর এন ইকুয়াল টু কি পেয়ে গেলাম, আমরা আর এন ইকুয়াল টু পেয়ে গেলাম হচ্ছে তোমার এখানে 0.53 গুণন 10^10 গুণন এন স্কোয়ার। তো এই জিনিসটা যেটা আছে তার একক হয়ে থাকে মিটার, তার একক কি হয়ে থাকে, মিটার হয়ে থাকে, তার একক হয়ে থাকে কি মিটার, মিটার। এখন আমরা সবাই এই সম্পর্কটা সবাই জানি কি না, যে 1 মিটার ইকুয়াল টু কিন্তু 10^10 অ্যাংস্ট্রম। তাহলে 1 মিটার ইকুয়াল টু কি হয়ে থাকে, 10^10, সরি 10^10 বা উল্টাভাবে লিখতে পারি যে 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু হয়ে থাকে 10^10 মিটার হয়ে থাকে। এই জিনিসটাকে আমরা সবাই জানি, এটা একটা সম্পর্ক আছে। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু কত হয়ে থাকে, 10^10 মিটার হয়ে থাকে। তাহলে খেয়াল করে দেখো এরকম যদি হয় তাহলে এই 10^10 মিটারটাকে তাহলে আমি কি লিখতে পারি, অ্যাংস্ট্রম লিখতে পারি। তাহলে আর এন ইকুয়াল টু আমরা এই সূত্রটা তো মনে রাখতে পারি, 0.53 ইন্টু এন স্কোয়ার। এই সূত্রটা মনে রাখবো আমরা শর্টকাট হিসেবে, যেখানে আর এন এটার একক হচ্ছে অ্যাংস্ট্রম। এটার একক কি, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম, এটাকে অ্যাংস্ট্রম বলা হয়। বুঝতে পারছো? তাহলে আর এন এর শর্টকাট তুমি কি মনে রাখবা, 0.53 ইন্টু এন স্কোয়ার, যেখানে এন দ্বারা বোঝাবে শক্তিস্তর সংখ্যা। তোমাকে যদি প্রথম শক্তিস্তর বলে তাহলে তুমি এন এর মান 1 বসাবা, দ্বিতীয় শক্তিস্তর বললে এন এর মান 2 বসাবা, এইভাবে করে ক্যালকুলেশন করবা। ক্লিয়ার? আর এটাই কিন্তু হচ্ছে আমার কাছে এখানে শর্টকাট, এটা হচ্ছে আমার কাছে এখানে শর্টকাট। দেখো এটা বুঝতে পারছো কিনা, যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে একটু বাই বাই লিখিও। এই শর্টকাটটা কি ক্লিয়ার? দেখো শর্টকাটটা বুঝতে পারছো কিনা সবাই? ওকে, আশা করি শর্টকাটটা সবাই বুঝতে পারছো। ওকে, এখন তুমি খেয়াল করে দেখো, এই যে তোমার কাছে তুমি ভিএন, এটারও একটা শর্টকাট আছে ভিএন। ভিএন তুমি কি পড়ে এখন তুমি যদি জিজ্ঞেস করো
যে ভাই পরীক্ষায় তাহলে আমি কি শর্টকাট অ্যাপ্লাই করবো নাকি হচ্ছে ফুল নিয়মটা করবো। যদি তোমাকে গ ঘতে জিজ্ঞেস করে তাহলে তুমি কিন্তু ফুল নিয়মে করতে হবে, অর্থাৎ ফুল সূত্রকে অ্যাপ্লাই করে করতে হবে। বাট এগুলো নর্মালি এমসিকিউতে জিজ্ঞেস করে, তাই তখন তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ভিএনেরও একটা শর্টকাট আছে। ভিএনের শর্টকাটটা কীরকম? ভিএন ইকুয়াল টু আমরা কী পড়ে আসছি বলো তো এখানে? ভিএন ইকুয়াল টু পড়ে আসছি আমরা ই ডিভাইডেড বাই √4 পাই এপসাইলন নট এম আর এন। আর এখানে একটা √, ছিল আসলে অ্যাকচুয়ালি এখানে কিছু একটা √, ছিল, এটা পরে আসছি। এখন আর এন এর জায়গায় কিন্তু আমরা চাইলে এই জিনিসটা বসাই দিতে পারি, বাট এটা বসাবো না। কোনটা বসাবো? মিটারেরটা বসাবো, কারণ বিএন কিন্তু আমার মিটার পার সেকেন্ডে বের করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আর এন এর জায়গায় আর এন এর মানটা বসাই দিয়ে আসো। দেখো এখানে ই এর মান কত? 1.6 ইন্টু 10⁻19। ভুলো মাইনাস বসাবো না এর আগে, কারণ ই এখানে মান বোঝাচ্ছে। 4 পাই এর মান আমি জানি, এপসাইলন নটের মানও আমি জানি 8.854 10⁻12। আর এম এর মান আমি জানি 9.1 10⁻31। আর এন কত? ওই যে 0.53 আমরা মিটার এককে বসাবো, এসআই এককে, আর হচ্ছে এখানে এন স্কোয়ার। তাহলে এটাকে একটু বাড়াইতে হবে আমাদের এখানে। ঠিক আছে, বাড়াই দিলাম। আর এটার উপর কিন্তু পুরোটার উপর √, থাকবে। এই যে পুরোটার উপর √, থাকবে। দেখো এই পুরোটার উপর √, থাকবে। ওকে, হ্যাঁ পুরোটার উপর √, আছে। ঠিক আছে, তাহলে পুরোটার উপরে √, আছে। একটু করে তাহলে উপরে বসে আসো। হ্যাঁ, ওকে গুড। তাহলে পুরোটার উপর √, আছে। এখন তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে দেখবা তোমার কাছে এখানে এই যে এই ভ্যালুগুলো যদি ক্যালকুলেট করো, শুধু এন হচ্ছে তোমার কাছে আননোন, আর √n² আছে। তাহলে এখান থেকে দেখবা তখন ভিএন এর একটা শর্টকাট বের হয়ে গেছে। ভিএন ইকুয়াল টু বের হবে তোমার কাছে এখানে শর্টকাট হিসেবে, দেখবা কত আসবে। এটা আসবে তোমার কাছে 21.78 ইন্টু 10⁻⁵, 10⁻⁵ এখানে 5 আসবে, ইন্টু 1/, তোমার কাছে এখানে n আসবে। কি আসবে এখানে? 1/n। 1/, তোমার কাছে এখানে n আসবে। তাহলে এটা হচ্ছে ভিএন এর শর্টকাট। এটা হচ্ছে ভিএন এর শর্টকাট। এবং এটার একক কী হবে? এটার একক হবে মিটার পার সেকেন্ড। আমি সব সূত্র একসাথে নোট ডাউন করে দিব, টেনশন নিও না। সব সূত্র প্রমাণ করার পরে সব সূত্র একসাথে নোট ডাউন করে দিব। বাট আমি তোমাকে আগে দেখাচ্ছি শর্টকাট কোনটা, আর হ্যাঁ শর্টকাট কোনটা, আর হচ্ছে তোমার কাছে এখানে এই মূল নিয়ম কোনটা সেটা তোমাকে দেখা দিচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো তো এতটুকু বোঝা গেছে কিনা। হ্যাঁ, জাস্ট মান তোমার এত ক্যালকুলেশন তোমার মনে রাখার দরকার নেই। তোমার মনে রাখতে হবে শর্টকাটগুলো। আমি যেগুলো লাল বক্স করে দিচ্ছি সেগুলো তোমাকে জাস্ট মনে রাখতে হবে। এতটুকু আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তাহলে এবার আসো আমরা নেক্সট সূত্র প্রমাণে যাই। চলো আমরা নেক্সট সূত্র প্রমাণে যাই। এবার আমরা লাস্ট একটা সূত্র প্রমাণ আছে আমাদের, সেটা আমরা প্রমাণ করব। সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের মোট শক্তি দিয়ে আমাদের একটা সূত্র প্রমাণ আছে। দেখো লাস্ট একটা সূত্র প্রমাণ আছে আমাদের। আচ্ছা খেয়াল করো তো, আমি যদি বলি যে n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি। দেখবা তোমাদের বইয়ে এই যে ইএসইউ, ইএমইউ, তারপরে সিজিএস, অনেক ডিফারেন্ট এককে ফুট পাউন্ডালে ম্যাথ করছে। এই নিয়মে ম্যাথ করতে যাইও না, ধরা খাবা। পরীক্ষায় ওই নিয়মে ম্যাথ করতে গেলে, বইয়ের নিয়মে ম্যাথ করতে গেলে ধরা খাবা। সব মুখস্থ রাখতে হবে সূত্রগুলো। আমরা এই জন্য যখন কোনো ম্যাথ করব, আমরা কিন্তু ওই যে বইয়ের নিয়মটা ফলো করব না। অর্থাৎ বইয়ে যেই পদ্ধতিতে আঁকাইছে, যে সকল এককে আঁকাইছে, সেটা আমরা ফলো করবো না, কারণ ওই নিয়মগুলো তো অনেক কঠিন। আমি তোমাকে ইজি নিয়মে ফলো করাবো। অর্থাৎ এই যে এসআই এককে, তোমার কাছে হয়তো মনে হচ্ছে এখন পড়াগুলো অনেক কঠিন, আসলে অ্যাকচুয়ালি কঠিন না। এই সূত্রের প্রমাণ দেখার কারণে তোমার কাছে কঠিন মনে হচ্ছে। যখন আমি তোমাকে এক পৃষ্ঠায় সব নোট ডাউন করে দিব, তখন দেখবো তোমার কাছে এগুলো ইজি লাগতেছে। আমরা কিন্তু সেগুলো পড়বো। আমরা কিন্তু তোমার হচ্ছে ওই যে বইয়ের এককগুলো ইউজ করবো না। এটাই আজকে আমাদের লাস্ট সূত্রের প্রমাণ। এটা পড়ানোর পরে আমরা আজকে ছুটি দিয়ে দিব। আগামী ক্লাসে আমরা সূত্রগুলো আগে রিক্যাপ করবো, পরে হচ্ছে আমি ম্যাথ করে দিব। কেমন? ওকে, দেখো n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি, এটা আমরা বের করব। কেমন? মোট শক্তি এটা আমরা বের করব। চলো বের করি আসো। n-তম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি। আচ্ছা বলো তো, যে কোনো কিছুর মোট শক্তি আমরা কিভাবে হিসাব করি? যে কোনো কিছুর মোট কয়টা শক্তি দিতে পারে? একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি, তাই না? একটা হচ্ছে বিভব শক্তি, একটা কি দিতে পারে বলো তো? গতিশক্তি দিতে পারে। তাহলে মোট শক্তি, এটাকে যদি আমি ইএন দিয়ে নামকরণ করি, ইএন, তাহলে এটা ইকুয়াল টু হবে n-তম শক্তি স্তরে গতিশক্তি
প্লাস এনতম শক্তি স্তরের বিভব শক্তি। একমত কিনা দেখো তো একটু করে। তাহলে এখন এখন আমাকে একটু করে বলো, তাহলে এনতম শক্তি স্তরে গতিশক্তিটা কত হবে? গতিশক্তি তুমি কিভাবে বের করো? হাফ এম বি স্কোয়ার দিয়ে বের করো। তাহলে হাফ এম ভি এন স্কোয়ার, তাহলে হাফ এম ভি এন মানে তুমি কত পাইছো? ভি এন এটা মানে তুমি পাইছো ই ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর এন, এটার উপরে রুট ওভার বসাইতা। এখন এটাকে তুমি কি করে দিচ্ছ? ভিএনকে স্কোয়ার করতেছো। ভিএনকে তুমি এখানে কি করতেছো? ভিএনকে স্কোয়ার করতেছো, তাই না? ধরো কি হলো এখানে, ভিএনকে তুমি এখানে স্কোয়ার করতেছো। তাহলে এখানে কি আসবে তখন? এম ই স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে তখন তোমার এখানে? এম ই স্কোয়ার হয়ে যাবে। তারপর এই যে দেখো এম ই স্কোয়ার এসে এই রুট ওভারটা চলে যাবে, 4 আর 2 গুণ হয়ে 8 পাই হবে। তাহলে এখানে হবে 8 পাই এপসাইলন নট, তারপর তোমার এখানে হবে হচ্ছে যে এম আর এন, এটা আসবে তোমার কাছে। পরে এখান থেকে কিন্তু এম এম কাটাকাটি যাবে, তাই না? উপরের নিচ থেকে দেখো এম এম কাটাকাটি যাবে। তাহলে তোমার কাছে এখানে তখন কত আসতেছে? এখানে তোমার কাছে তখন আসবে হচ্ছে আমাদের এম এম কাটাকাটি গিয়ে ই স্কোয়ার আসবে, আর এখানে আসবে তোমার 8 পাই এপসাইলন নট আর এন, এটা আসছে। এপসাইলন নট কি চলে আসছে এখানে? আর এন, এই জিনিসটা এখানে চলে আসছে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের ইকেএন বের হয়ে গেছে। তাহলে এবার আমাদের ইপিএন বের করতে হবে। এবার আমাদের কি বের করতে হবে? ইপিএন, এই জিনিসটাকে আমার এখানে বের করতে হবে। ক্লিয়ার? দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? ইপিএন এই জিনিসটা কেন আমাকে বের করতে হবে। ইপিএন কীভাবে বের করে আমি তোমাকে দেখে আসো। তোমরা 9-10-এ নিশ্চয়ই তোমরা হচ্ছে কী পড়ে আসছো? বিভব শক্তি পড়ছো কিনা আমাকে একটু বলো তো। বিভব শক্তি এই টপিকটা 9-10-এ পড়ছিলা? বিভব শক্তি এই টপিকটাকে 9-10-এ পড়ছিলা? তোমাদের 9-10-এ ছিল বিভব শক্তি? 9-10-এ ছিল? হ্যাঁ ছিল। আমি একটু তাহলে আইডিয়া দিই বিভব শক্তি জিনিসটা কি, তারপর তোমাকে বোঝাচ্ছি। তাহলে একটু করে চলো আমরা একটা কাজ করি, আসো এই পৃষ্ঠে একটু করে আইডিয়া দিয়ে আসি বিভব শক্তির, পরে হচ্ছে আমি এখানে করে দিচ্ছি। বিভব শক্তির আইডিয়াটা হচ্ছে এরকম, ধরো তোমার কাছে একটা এখানে বড় চার্জ আছে কিউ পরিমাণের, ধরো তোমার কাছে এখানে একটা বড় একটা কিউ পরিমাণের চার্জ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর তুমি একটা ধরো ছোট চার্জ কিউ আছে তোমার কাছে। তো এই চার্জটাকে তুমি ধরো এই জায়গা থেকে এই জায়গায় আনবা। তুমি এই জায়গা থেকে কি করবে? এই জায়গায় আনবা। এই চার্জটাকে তুমি এই জায়গা থেকে এই জায়গায় আনছো, ঠিক আছে? এই জায়গা থেকে এই জায়গায় আনছো। যদি তোমার আনতে এখানে ডাব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে এই পয়েন্টের বিভব শক্তিকে আমরা কীভাবে লিখি? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। তাহলে কোনো একটা পয়েন্টের বিভবকে তখন আমরা কীভাবে লিখি? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ লিখি। ডাব্লিউ ডিভাইডেড বাই কী লিখি বলো তো? কিউ লিখি। আরেকবার বোঝাই বলি, আমি এখানে কিউ চার্জকে যদি এই একটা জায়গা থেকে আরেক জায়গায় আনি, তাহলে ডাব্লিউ আমরা তখন এই পয়েন্টের বিভবটাকে তখন আমরা কেমনে লিখি? ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ লিখি। এখন ডাব্লিউটা একটা কৃতকাজ, আমরা জানি কৃতকাজ ইকুয়াল টু কিন্তু ওই যে শক্তির কৃতকাজ কার সমান হয়? শক্তির সমান হয়। বাট এটা কোন শক্তির সমান হবে বলতে পারবা? গতিশক্তি নাকি বিভব শক্তি? এটা অবশ্যই বিভব শক্তির সমান হবে। কেন বলো তো বিভব শক্তির সমান কেন হবে? কারণ আমাদের সবাই জানি বিভব শক্তি কীভাবে অর্জিত হয়। স্থান পরিবর্তনের কারণে যে শক্তি অর্জিত হয় সেটাকে তো আমরা বিভব শক্তি বলি। তো এই চার্জটাকে যখন আমি এখান থেকে এখানে আনতেছি, তখন এটা চার্জের স্থান পরিবর্তন হচ্ছে না? তো স্থান পরিবর্তনের জন্য যে শক্তিটা জমা হবে সেটাকে তো আমরা বিভব শক্তি বলবো। তাহলে কৃতকাজটা শক্তির সমান, তাহলে অ্যাকচুয়ালি এটা কিন্তু বিভব শক্তির সমান। কার সমান এটা? বিভব শক্তির সমান। তাহলে আমাদের জন্য আমরা কি লিখতে পারি এখানে? আমরা বিভব শক্তি হিসেবে এটাকে কিন্তু ইপি এন লিখতে পারি, ওই যে আমাদের পার্সপেক্টিভে ইকুয়াল টু ডিভাইডেড বাই কিন্তু এখানে কিউ হইতে পারে। ডিভাইড বাই কী হবে? এখানে কিউ হবে। ক্লিয়ার? ডিভাইড বাই কী হবে? কিউ হবে। আচ্ছা, আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখো, ধরো তুমি এই পয়েন্টটাতে আনছো, আর এইটা এই বড় চার্জ থেকে ধরা যাক আর পরিমাণ দূরে আছে। এই বিন্দুটা কতটুকু দূরে আছে? আর পরিমাণ দূরে আছে। এই বিন্দুটা যদি কতটুকু দূরে থাকে এখানে, ধরা যাক আর পরিমাণ দূরে আছে এখানে, তাহলে তখন এই বিভবটাকে তুমি কিন্তু অন্যভাবেও লিখতে পারতা। কীভাবে লিখতা? 1/4 এপসাইলন নট, মানে এটাকে তুমি 9×10⁻10 দিয়ে লিখতা। ডিভাইডেড বাই কী করতে বলো? এখানে ওই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ ডিভাইডেড বাই ডিস্টেন্সটা দিয়ে ভাগ করতা। দেখো তো এই কাজটা করতা না? এই বিভবটাকে আমি এভাবেও লিখতে পারি,
আবার কিন্তু এভাবেও লিখতে পারি বিভবটাকে, এভাবে লিখতে পারি না, দেখো তো নিজেরটাকে, এই বিভব তোমরা এই বিভবটা শিখে আসছো সবাই, এই বিভব শক্তি এভাবে শিখে আসছো না তোমরা, 9 × 10⁻⁹ কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর হয়ে থাকে, এটা তোমরা শিখে আসছো না সবাই? আরেকটু করে ক্লাস আছে, একটু দেখাই দিই। হ্যাঁ, সেকেন্ড লাইনটা বুঝি নাই, মানে আমি তোমাকে বলতেছি বিভব শক্তিকে তুমি এভাবেও লিখতে পারো, অথবা বিভব শক্তিকে তুমি এভাবেও লিখতে পারো, মানে সরি বিভব শক্তি বলছি, বিভবটাকে, ধর এটা যদি আর দূরত্ব থাকে তাহলে আসলে এইভাবেও লেখা যায়, মানে আমি চাইলে এইভাবেও লিখতে পারি, চাইলে এইভাবেও লিখতে পারি। এইটা তুমি কোথেকে পড়ে আসছো? 9-10 পড়ে আসছো। 9-10 এই সূত্রটা তোমাদের ছিল, ওইখানে চাপটা ছিল না, চলো তড়িৎ স্থির তড়িৎ, ওইখানে কিন্তু এই সূত্রটা ছিল, যে বিভবের কিন্তু এই সূত্রটা ছিল। আর এখন আমরা এটা দেখলাম, তাহলে দোনোটাই কিন্তু দেখো, দোনোটাই বিভব, তাহলে আমি দোনোটাই কিন্তু ইকুয়াল লিখতে পারি। তাহলে আমি কিন্তু এখানে কি লিখতে পারি বলো তো, এই যে ইপি বাই তোমার এখানে এন, মানে এন তম কক্ষপথের শক্তি, ওই যে বিভব শক্তি ডিভাইডেড বাই হচ্ছে আমরা এখানে লিখবো কিউ, আর ইকুয়াল টু আমরা এখানে তাহলে কি লিখবো, ইকুয়াল টু আমরা তাহলে এখানে লিখবো 1/4πε0, 1/4πε0 গুণন তোমার এখানে হচ্ছে কিউ ডিভাইডেড বাই আর, তোমার কাছে এখানে কিউ ডিভাইডেড বাই তোমার কাছে এখানে আর, এটা লিখতে পারি। মানে এই জিনিসটা আমরা প্রমাণ করার জন্যই তোমাকে দেখাইলাম যে এই জিনিসটা কিন্তু লেখা যায়, এই সূত্রটা কিন্তু আমরা কি করতে পারি বলো তো, এখানে অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা যদি কেউ না বোঝো সূত্রের প্রমাণ দরকার নাই, তোমরা শুধু জাস্ট সূত্রটাই শিখিও, প্রমাণ যদি না বোঝো তাহলে আর দরকার নেই। আর 10 থেকে 12 মিনিট লাগবে। হ্যাঁ, ওই কে, তুমি এখানে এটা পরিবর্তে তোমরা 9-10 কি শিখছো জানো, তোমরা 9-10 শিখছো এরকম যে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, যেখানে কে এর মান আসলে এইটা, অথবা কে এর মানকে এটাও লেখা যায়, বুঝতে পারছো? এইভাবে লেখা যায়। তাহলে আমরা এখন এই জিনিসটাকে কোথায় অ্যাপ্লাই করব, এই জিনিসটাকে আমরা এই জায়গাটায় অ্যাপ্লাই করব। তাহলে এখন দেখো আমি তাহলে কি লিখতে পারি, ইপি বাই এন, আমার এটা বের করতে হবে, ইকুয়াল টু তাহলে কত আসবে বলো, এইটাকে তাহলে এই কিউটাকে তাহলে আমি ওই পাশে নিয়ে যাবো, এখন এই কিউটাকে আমি কি করবো, ওই পাশে নিয়ে যাবো। তাহলে এখানে কি করবো, আমি এখানে আমি যেটা করব, এই যে আমি এখানে 1/4πε0, 1/4πε0, এখানে তাহলে পাবো আমরা, একটা হচ্ছে বড় হাতের কিউ আর একটা হচ্ছে ছোট হাতের কিউ, ডিভাইডেড বাই কত, এখানে ডিভাইডেড বাই হচ্ছে আর, এটাকে আমরা আর এন লিখবো। দেখো তো এটা বুঝতে পারছো, এটাকে দেখো বুঝতে পারছো কিনা। ওই যে আমরা কি করছি এখানে, জাস্ট এই কিউটাকে জাস্ট আমি এখানে এদিকে গুণ করে দিছি, আর কিচ্ছু করিনি, এই কিউটাকে জাস্ট ওদিকে গুণ করে দিছি। হ্যাঁ, এই যে Q1 Q2, এই যে Q1 Q2, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস আমি তোমাকে বুঝাই বলি, দেখো সেটা হচ্ছে এই কিউটা কিন্তু অ্যাকচুয়ালি নিউক্লিয়াস, কারণ এটাকে আমি নড়াচ্ছি না, আমি ইলেকট্রনকে জায়গা পরিবর্তন করতে, সেটা আসলে অ্যাকচুয়ালি ইলেকট্রন, এটা অ্যাকচুয়ালি কি বলতো ইলেকট্রন, এটা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, ইলেকট্রন হয়ে থাকে, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রন হয়ে থাকে। এবার তোমাকে আমি একটা ক্রুশাল পয়েন্ট বলি, সেটা হচ্ছে কি, এই ভি হচ্ছে স্কেলার, বিভব কিন্তু স্কেলার রাশি, বিভব কি রাশি, স্কেলার রাশি। স্কেলার রাশির বেলায় আমরা কি করি, যদি এই চার্জটা পজিটিভ হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ধরবো, আর এই চার্জ যদি নেগেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ ধরবো। আমি তোমাকে নর্মালি কি বলে আসছিলাম বলো তো, যে আমরা ইলেকট্রনের চার্জ মান আমরা পজিটিভ চিন্তা করছি, ইলেকট্রনের চার্জের মান আমরা ই চিন্তা করছি, আর হচ্ছে আমরা তোমার হচ্ছে যে ওই যে আমাদের যে প্রোটন ছিল তার মান, চার্জের মানকে আমরা ই চিন্তা করছি, রাইট। বাট যখন আমরা এই সূত্রটা প্রমাণ করতে যাই, সূত্রের প্রমাণের সময় যদি বিভবটা স্কেলার, তাহলে আমাকে বলো এখানে যে ছোট হাতের কিউ তার চার্জ কিন্তু মাইনাস ই হবে, আর এখানে যে বড় হাতের কিউ তার চার্জ কিন্তু প্লাস ই হবে। কেন? কারণ বড় হাতের কিউ হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, নিউক্লিয়াসে প্রোটন থাকে, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, আর কিউ হচ্ছে তোমার ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস ই। এখন তুমি বলবা ভাই আপনি যতক্ষণ আমাদেরকে শিখাইছিলেন আগে, যখন আপনি কিউ হিসাব করছিলেন, ওই যে ইলেকট্রনের চার্জটা আপনি প্লাস ই বসাইছেন, প্লাস ই আমরা কখন বসাই জানো, ইলেকট্রনের চার্জ প্লাস ই আমরা কখন বসাই জানো, প্লাস ই আমরা মানে ইলেকট্রনের চার্জকে আমরা প্লাস ই বসাবো যখন তুমি ভেক্টর ক্যালকুলেশন করবা, যখন তুমি কি ক্যালকুলেশন করো, ভেক্টর ক্যালকুলেশন করো, এগুলো তুমি স্থির তরিতে পড়বা। তোমার যখন ভেক্টর ক্যালকুলেশন পড়াই তখন আমরা তোমার হচ্ছে যদি ইলেকট্রনের চার্জকে আমরা প্লাস ই ধরি, প্রোটনের চার্জকে আমরা প্লাস ই ধরি, বাট যখন একটা স্কেলার রাশি নিয়ে আমরা কাজ করি তখন প্লাস থাকলে প্লাস ধরবো, মাইনাস থাকলে মাইনাস ধরবো। আচ্ছা এত কিছু বোঝার দরকার নেই, এখন জাস্ট তুমি একটু করে আপাতত দেখো, এত কিছু বোঝার দরকার নেই। তুমি কি করো, সূত্রের মধ্যে এখানে এই যে 1/4πε0 আছে, 1/4πε0 আছে, এখানে তুমি কিউ এর জায়গায় একটাতে মাইনাস ই বসাও, একটাতে প্লাস ই বসাও। কেন বসেছে এখন দরকার হলে ভুলে যাও, স্থির তরিতে গিয়ে পড়বা এগুলা। আর এখানে নিচে কত পাচ্ছি আমরা, আর এন পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাইলাম বলো তো, এই জায়গাটা আমরা কি পাইলাম, এই জায়গাটা আমি পাইলাম মাইনাস ই স্কোয়ার
ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর এন। আরেকটু করে আছে আর 5 মিনিট সময় নিব। হ্যাঁ, আর 5 মিনিট সময় নিব, তাহলে আমি শেষ করে দিব। আর 5টা মিনিট, জাস্ট আর 5টা মিনিট। ভাই এখন অনেকের মাথায়, তো আমি তোমাকে বলি ভাই, অনেকের মাথায় টেনশন আসতে পারে যে ভাই আপনি এখানে কেন ইলেকট্রনের চার্জটাকে মাইনাস ই ধরছেন, আগে কেন সব জায়গায় প্লাস ই ধরছিলেন? আগে কোথায় প্লাস ই ধরছি বলো তো? এই জায়গায় দেখো, যখন আমরা হিসাব করছিলাম, যখন আমরা কুলম্ব বল হিসাব করছিলাম, আমরা কিন্তু এখানে কিন্তু আর মাইনাস ই ধরি নেই, আমি কিন্তু প্লাস ই আর ইলেকট্রনের চার্জকেও প্লাস ই ধরছি। আর আমরা হচ্ছে এখানে কি করছি বলো তো, তোমার এখানে প্রোটনের চার্জকেও প্লাস ই ধরছি। কেন? কারণ আমি বল নিয়ে কাজ করতেছিলাম। বল হচ্ছে ভেক্টর রাশি, বল হচ্ছে কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি নিয়ে যখন কাজ করা হয় তখন অনলি মানটাকে হিসাব করা হয়, পজিটিভ থাকলে পজিটিভ, নেগেটিভ থাকলে নেগেটিভ। বাট স্কেলার রাশি নিয়ে যখন আমরা কাজ করি, স্কেলার রাশি, তখন পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলেও মানে নেগেটিভ হবে। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হয় বলো তো? ভেক্টরের ক্ষেত্রে আমরা যখন এখানে, এটা কিন্তু বল, তাই আমরা দোনোটাকে পজিটিভ ধরে নিব ভেক্টরের ক্ষেত্রে। এটা তোমরা স্থির তরিতে ভালো করে পড়বা। স্থির তরি যেটা আছে ফিজিক্সের সেকেন্ড পেপারে, ওইখানে তোমাকে ডিটেলসে পড়ানো হবে যে কেন আমরা ভেক্টরের ক্ষেত্রে এই কাজ করি, কেন আমরা স্কেলার রাশির ক্ষেত্রে এই কাজ করি। এখন তুমি যদি না বুঝো, টেনশন নেওয়ার দরকার নেই, তুমি আবার ভুলে যাও, জাস্ট তুমি আমরা জেনে রাখি। তাহলে এখান থেকে আমরা যদি পাই গেলাম, ইপিএনটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো তো, আমি যদি এখানে মোট শক্তিটা বের করতে চাই, টোটাল শক্তি, তাহলে এটা কি করব? জাস্ট গতি শক্তি শেষ, আমাদের শেষ, আজকের পরে এখানে শেষ, যোগ করে দিব। তাহলে কি পাবো দেখো, তাহলে এখানে পাবো হচ্ছে তোমার ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন প্লাস, এখানে পেয়ে গেছি তোমার কাছে তাহলে মাইনাস ই স্কোয়ার ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর এন। তাহলে এখন এটাকে যোগ করো, যোগ করলে কি আসবে তোমার কাছে দেখবা, এখানে যোগফলটা আসবে দেখবা তোমার কাছে এখানে মাইনাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন নট আর এন চলে আসছে। এটা হচ্ছে আমার টোটাল এনার্জি, এনতম শক্তি ছিল টোটাল এনার্জি। তাহলে আমার সূত্র কিন্তু শেষ। তাহলে এখানে আমার সূত্র কোনটা জিজ্ঞেস করছে একজন, দেখো সূত্র হচ্ছে তোমার এইটা, এই মোট শক্তি বের করার সূত্র হচ্ছে আমার এটা। বুঝতে পারছো? মোট শক্তি বের করার সূত্র হচ্ছে আমাদের এটা। এটাকে একটু মডিফাই আমরা আগামী ক্লাসে করবো, এখন আর করবো না, আজকে দ্রুগী থাক। দেখো আমি তোমাকে তাহলে বলি কি কি পড়াইছি আমি তোমাকে। তাহলে তোমার এই গতির সূত্রটা মনে রাখতে হবে, তোমাকে ব্যাসার্ধের সূত্রটা মনে রাখতে হবে, আর তোমাকে এখানে মোট শক্তির এই সূত্রটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? এটাকে আর এনটাকে ভাঙে আরেকটা সূত্র বানানো যায়। ওকে, আমি জানি অনেকের কাছে পড়াগুলো একটু কমপ্লেক্স মনে হয়েছে, কারণ হচ্ছে কি, এই যে একটু 9-10-এর আসলে বেসিক জিনিসপত্র দরকার ছিল। কেমন? হ্যাঁ, ওকে। তাহলে আজকের লেকচারটা কেমন লাগছে জানাতে পারো। আর হইতেছে আমরা আগামী ক্লাসে যেটা করব, হ্যাঁ, আগামী ক্লাসে যেটা করব সেটা হইতেছে কি, এইখান থেকে আমরা আগাবো, সব সূত্রকে আমি তোমাকে নোট ডাউন করে দিব। আগামী ক্লাসে আমাদের অনেকগুলো ম্যাথ করবো। কেমন? তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।